সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং পাশাপাশি আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। এবং আপনারা সবাই কেমন আছেন? ঠিক আছে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকের ক্লাসে আপনাদেরকে আমরা কি কি পড়াবো ওই বিষয়টি নিয়ে বলার পূর্বে প্রথম ক্লাসে কি কি পড়িয়েছিলাম এটা কি মনে আছে? মানে তার আগের ক্লাসে কি কি পড়িয়েছিলাম? কেউ যেন একটু হ্যান্ড রাইজ করে একটু জানান বা একটু কমেন্টে লিখেন। আপনাদের প্রথম দুটি ক্লাসে সোনিয়া সোনিয়া আক্তারকে একটু দাও, সোনিয়া আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ক্লাসে কি কি পড়ানো হয়েছে? স্যার এর আগে তো আপনার ক্লাস ছিল না, ফার্স্ট ক্লাস হচ্ছে জাহিদ স্যার নিয়েছিল। তো উনি হুম। বলছে আজকে অ্যাডজেক্টিভ থেকে শুরু করবে, অ্যাডজেক্টিভের টেকনিক থেকে শুরু করবে। পাঁচশো পিস পিছ ইউনিট পড়াতে তাহলে। জি না স্যার, নাউন নাউন গুলো শিখিয়েছিল, নাউন প্রোনাউন। এখন আমাকে তো আজকে টেন্স, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানোর জন্য, ঠিক আছে। আমি তো আর আপনাদের স্যার যদি পড়াই থাকে তার মানে ওটা উনি হয়তো শেষ করবে, ঠিক আছে। আমাকে এখানে যেটা পড়ানোর জন্য বলছে আমি আসলে ওটাই পড়াতে পারবো, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এর মধ্যে টেন্স, রাইট ফ্রম, কন্ডিশনাল, ঠিক আছে। কি কথা কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, আমরা উম্মে রুমান থেকে একটু শুনতে চাই। উম্মে রুমান। হুম, হুম। নরিমকে একটু দাও তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আপনার কথা সাউন্ড ক্লিয়ার আসতেছে না। কি আর বলেন? হচ্ছে প্রথম দুইটা ক্লাস হয়নি স্যার, একটা ক্লাস হয়েছে, সেটা জাহিদ স্যার নিছে। ডক্টর কোথায়? হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি বলেন? স্যার, আজকে তো দেখলাম এই জুমের মধ্যে দেওয়া লেকচার 2 হবে, কিন্তু আপনি তো বলতেছেন লেকচার 3 এর কথা। না, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। না, এখানে লেকচার টুই এখানে বলা আছে। সেটা আমি এখানে লেকচার থ্রিও যদিও দেওয়া আছে, কারণ আমি তো জানি না রে ভাই, আমাকে যেটা আমি এটাই পড়াবো। সমস্যা না, আমরা মানে আপনাদের সাথে কথা বলেই তো পড়াবো। তো ওটা নিয়ে কোনো জ্ঞান দরবার করা আচ্ছা লাগবে। স্যার, লেকচার 2 থেকে শুরু করেন। ওকে, তাহলে আমরা আগে আজকের যে আলোচনা, আমরা কন্ডিশনাল এবং মানে রাইট ফ্রম ভার্ব পড়াবো, ঠিক আছে। মনে থাকবে? স্যার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াবেন না? আজকে তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকেই নেই, যেদিন থাকবে ওই দিন পড়াবো। আমি বলি। এটা তো স্যার আর লেকচার 2 এ একটা ছিল। কথা বলতাম। হ্যাঁ, জি স্যার বল। একদিনে হয়তো মানে আমাদের রুটিনে দেওয়া আছে টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, এতগুলো কি স্যার একদিনে সম্ভব হয় আমাদের জন্য? এগুলো একদিকে সম্ভব না। এখন আমাকে তো 2 ঘন্টায় অ্যালটমেন্ট করছেন, আমরা আজকে দুটি পড়বো। আমি আপনাকে একটু স্যার বলি। আমাদের 2 ঘন্টা ঠিক আছে স্যার, কিন্তু আমাদের এই পড়াগুলো আমরা যেহেতু নতুন ব্যাচে ভর্তি হয়েছি, তো এগুলা মানে আমাদের শেষ করতেও তো টাইম লাগবে। আমি বলছি, আমরা আজকে টেন্স রাখবো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এবং কন্ডিশনালটা শেষ করবো। আগামী ক্লাসে টেন্স পড়াবো, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াবো। এটা আপনারা আমাকে মনে করাই দিবেন ক্লাসে ঢুকলে, ঠিক আছে। জি এটা আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। আমরা মানে যেহেতু রাত অনেক, আমার কথা হলো জি আমি স্যার। ছেড়ে দিব, কিন্তু এখন কথা বলার কোনো মানে হয় না, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার। তারা আমার সম্পর্কে জানেন, যারা জানেন না তাদেরকে নতুন করে পরিচয় দেওয়া দরকার আছে বলে আমি মনে করছি না। তারপরেও বলে দিতে চাই যে আধা ঘন্টা ক্লাস করেন, দেখবেন। হ্যাঁ, আমরা আর কারোর সাথে কোনো কথা বলবো না, ঠিক আছে। তো এখন আর কেউ হ্যান্ড রাইজ করবেন না। সবাই যে যার মতো করে হাত নামায় ফেলেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন আর প্রশ্ন নিব না, কারণ আমাকে তো আসলে আমার টপিক শেষ করতে হবে, ঠিক আছে। তো সবার আগে আমরা রাইট ফ্রম ভার্ব পড়বো। কি পড়বো? রাইট ফ্রম ভার্ব। হেডিং দেন। রাইট ফ্রম ভার্ব লিখে হেডিং, ঠিক আছে। শাকিলা লিখছে। দেখি এক নম্বর। শাকিলা, কার ক্লাস আর নাই? আপনার কথাটা বুঝি নাই। মানে টিচার, মানে কার ক্লাস আর নাই? শাকিলার কথাটা আমরা বুঝি না। হীরা, আপনি কি বলতে চান দেখি? হ্যাঁ, হীরা।
হ্যাঁ, আপনি আনমিউট করতে হবে। রাকিব, কথা স্যার বললাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমাদের কি এক এক দিন এক এক স্যারে ক্লাস নেবে নাকি আপনি নির্দিষ্টভাবে এককভাবে ক্লাস নেবেন? এখানে ইংরেজির যে যত ক্লাস হয় সব ক্লাসে আমি আর আপনাদের জাহিদ স্যার আমরা দুজনে নিয়ে থাকি, ঠিক আছে? ও দুইজনে? আমরা তাহলে আপনার টপিক গুলো আলাদা, জাহিদ স্যারের টপিক আলাদা নাকি? টপিকস আলাদা না। এখন হয়তো বা কোনো কারণে মানে ওনার যে প্রথম ক্লাসে তো পার্সেন্ট পিস শেষ হওয়ার কথা, কেন শেষ হয় না সেটা আমি জানি না, ঠিক আছে? তো তারপরেও মানে তা আপনাদের আমাদের, আপনারা যদি এইভাবে মানে তারা যারা রুটিন করছে এইভাবে যদি পড়ায় তাহলে তো আমরা তো কিছুই বুঝবো না। মানে আজকে একটু কালকে একটু। আমি শুধু আপনাদেরকে বলি, ঠিক আছে? স্যার যতটুকু পড়াইছে আপনারা ততটুকু বুঝতে পারছেন নাকি? হ্যাঁ ততটুকু তো বুঝছি। এতে মানে আলহামদুলিল্লাহ পড়েন। আজকে আমি যা পড়াবো তার একটা ওয়ার্ড না যদি বুঝেন আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? আর যারা যারা এখানে যারা আমাদেরকে চিনে বা আমাদের যারা ক্লাস করছে তারা তো আমাদের সম্পর্কে জানে, আগে ক্লাস স্যার করেন। আমরা আমরা তো নতুন এই জন্য। আর আরেকটা বিষয় যে স্যার যেখান থেকে রেখে গেছে ওখান থেকে নেক্সট ক্লাস স্যার আসলে ওখান থেকে শুরু করবে নাকি? আমি আমি আপনাদেরকে একটু বলি, যদি উনি যদি আসে তাহলে আপনারা বলবেন যে, স্যার আগে আমাদেরকে ওই জায়গাটা শেষ করে দিন, তো ওনার টপিক এখন মানে একটা টপিকের একজন স্যার অর্ধেক পড়েছে, আমি কি ওই অর্ধেক তো পড়ানো উচিত হবে না, হবে বলেন? না না, ঠিক ঠিক এই আছে, জন্য সেটা তো বুঝছি। পারবো না, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, পড়ান। শিলা, কথা বললে কিন্তু আপনাদের টাইম যাবে, কারণ রাত কিন্তু বাড়তেছে, রাত কমতেছে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার এভাবে সময় নষ্ট না করে স্যার আমাদের ক্লাসটা শুরু করেন। আমি তো সেটাই চেয়েছিলাম ক্লাসের শুরুতেই। ওকে, ওকে, তাহলে আপনারা সবাই রাইট ফ্রম ভার্ব একটু হেডিং দেন, ঠিক আছে? তাহলে রাইট ফ্রম ভার্বটা এখন একটু ডিসকাস করতে চাই। তাহলে একটু এখানে দেখেন, আমি উপরের অংশটুকু মুছে ফেললাম, এটা আমার কোনো আপনার কাজে লাগবে না। শুরু করে দিলাম। আগে লিখে নেন জোর। ইমা লিখেছে, স্যার ওদিন যখন মুকুল স্যার যখন ছাত্র ট্রাফিকদের ফুল দিচ্ছিলেন আপনার টি শার্ট ছিল না। আজ টি শার্টে ভালো লাগছে না, টি শার্ট ছিল না বলতে আমি আসলে মানে জার্সি আমার খুব পছন্দ, আমি সারাদিন জার্সি পরি। এইখানে ক্লাসের ক্ষেত্রে ক্লাস জার্সি পরে আসা চাই না, ক্লাস হলো সব ফর্মাল শার্ট পরি, তো মাঝে মাঝে গেঞ্জি আর কি। হ্যাঁ, সাউন্ড যদি কম বোঝা যায় আপনি বের হয়ে আবার একটু প্রবেশ করেন। আপনাদের সবার কি লেখা শেষ? আমি আমার ক্লাসের তিনটে শর্ত একটু বলে রাখি। প্রথম শর্ত হলো সোজা হয়ে বসবেন, সোজা হয়ে বসা লাগবে, মেরুদণ্ড সোজা করে বসবেন। দ্বিতীয় শর্তটি হলো আমি যখন যেই জিনিস বুঝাবো তার একটা ওয়ার্ডও যদি না বুঝেন আপনি আপনার হ্যান্ড রাইজ করবেন বা কমেন্টে জানাবেন, আমি বুঝাই দিব, ঠিক আছে? 3 নম্বর কথা হলো আমি যখন কোনো কিছু বুঝাবো তখন আপনি কমেন্টও করবেন না, লিখতেও পারবেন না, হ্যান্ড রাইজও করতে পারবেন না, কারণ পরীক্ষা হলে কিন্তু খাতাটা যাবে না, মাথাটাই যাবে। সো কাজেই বুঝেন, সেটা কাজে লাগবে, ঠিক আছে? আর আপনারা তো অনেক ক্লাস করছেন, আল্লাহ পাক যদি চায় আপনাদের লাইফের আজকে বেস্ট একটা ক্লাস উপহার দেবে ইনশাল্লাহ, কথা দিলাম, ঠিক আছে? তবে আপনারা একটা পরিবেশ আমাকে দিবেন। শুরু করছি আল্লাহ পাকের নাম নিয়ে। দেখেন, আমার রুল ওয়ানের ক্ষেত্রে অ্যাজ ইফ অ্যাজ দো শব্দটির অর্থ হলো যেন। অ্যাজ ইফ অ্যাজ দো শব্দটির অর্থ হচ্ছে যেন। এক্ষেত্রে এই অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, এবং আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অ্যাজ ইফ অ্যাজ দো কথাটির অর্থ হলো যেন। এক্ষেত্রে তাদের আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। বললাম হি স্পিক্স, সে কথা বলতেছে, অ্যাজ ইফ যেন
হি নিউ এভরিথিং, সে সবকিছু জানে। দেখেন অ্যাজ ইট তো পাইছেন, তার আগেরটা দেখেন কিসে আছে, এই বাক্যটা দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্স বা যে কোনো টেন্সে আছে, তার মানে পরেরটা কি হওয়া লাগবে, পাস্ট ইনডিফিনিট হওয়া লাগবে নাকি? দেখেন নোট পাস্ট ফর্ম নিউ আছে। এটাই হলো এখানকার প্রশ্নের মেরিটটা। আমি আবার বলছি, অ্যাজ ইফ, অ্যাজ দ্য শব্দটির অর্থ হলো যেন। এক্ষেত্রে তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। আমি যদি এতটুকু বুঝাতে পারি, শুধু লিখেন বেসিক ক্লিয়ার। আমি 3 থেকে 4টা এক্সাম্পল বুঝিয়ে দিবে, এই নিয়ে কোনো সমস্যা নাই। শুধু একটু বলেন বেসিক ক্লিয়ার। যদি কারো কোনো কিছু বোধগম্য না হয়, সে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন বা কমেন্টে জানাবেন, ঠিক আছে? খেয়া খেয়া বলেন। হ্যাঁ, স্যার আমার নেট প্রবলেম করতেছিল স্যার, এই জন্য স্যার আরেকবার যদি কথাটা রিপিট করতেন স্যার। আবার বলছি, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো, এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হতে পারে, কিন্তু পরেরটা পাস্ট ইনডিফিনিট নেবেন। আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে নেবেন। আপনি লাইন অফ করবেন না। আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? আপনার কোনো চিন্তা নাই। ধরেন এই যে এই বাক্যটা, আপনার নামটা, হ্যাঁ হ্যাঁ, আপনার নাম খেয়া। খেয়া দেখেন, এটা কি অ্যাজ ইফ, এটা কি অ্যাজ দো না? জি স্যার। এটা অ্যাজ দো বা অ্যাজ ইফ, মানে যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে। এইবার দেখেন তার প্রথম অংশ কিসে আছে, আফসানা বলেন। এটা কোন টেন্সে আছে? তার আগের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিসে আছে? পাস্ট ইনডিফিনিট স্যার। আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরেরটা কি দরকার? পরেরটা পাস্ট পারফেক্ট। কি দরকার? পাস্ট পারফেক্ট। আপনি জানেন পাস্ট পারফেক্ট মানে কি? হেড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্ট মানে কি? হেড প্লাস বি থ্রি। জি স্যার। এখানে কি প্লাস বি থ্রি আছে? এখানে কি হেড প্লাস না, বি থ্রি আছে? এখানে কি না হেড স্যার। আছে? না স্যার। এবার বলেন বুঝি নাই। বুঝছি স্যার। আপনি তো চেষ্টা করলেও ভুল করতে পারবেন না। আগে পড়াই আমি, আসেন তারপর। হুম, তবে এটা করেন, আপনি লাইনে থাকেন, আপনি কমেন্টে অ্যান্সার করবেন, কিন্তু আপনি যেখানে ইয়ে হবে আপনি আমাকে বলবেন, ঠিক আছে? আপনাকে বুঝানোর দায়িত্ব আমার। স্যার আমি আপনার প্রথম কথাগুলো না ঠিক মতো শুনতে পারিনি, এই জন্য আমার মানে এখন প্রবলেম হচ্ছে একটু স্যার। আর এটা হলো নেটওয়ার্ক, যেহেতু অনলাইন ক্লাস রে ভাই। এটা জি এটা স্যার। হ্যাঁ, এই জন্য স্যার আমি লিভ নিয়ে আবার অন হয়েছি স্যার। এটা আমি বলছিলাম অনেক। হ্যাঁ, তাহলে আপনারা সবাই বাক্যটি একটু সলভ করবেন। যত যত দ্রুত করবেন তত বেশি পড়াতে পারবো আমি, ঠিক আছে? প্র্যাকটিস করবো। দেখেন এখানে অ্যাজ দো আছে, মেনে নিলাম। আগেরটা কি আছে দেখেন, পাস্ট টেন্স পাস্ট টেন্স পাস্ট টেন্স পাস্ট টেন্স। অর্থাৎ আগেরটা যেহেতু পাস্ট টেন্সে আছে, পরেরটা কিন্তু কি দরকার? পাস্ট পারফেক্ট স্যার। পাস্ট পারফেক্ট দরকার। পাস্ট পারফেক্ট মানে কি? হেড প্লাস বি থ্রি। এখানে হেড প্লাস বি থ্রি, হুম। এখানে নাই, এখানে নাই। দেখেছেন? জি স্যার। একটু বুঝতে পারেন, এখানে একটা নোট লেখা আছে, নোট। নোট লিখবেন। এক্ষেত্রে এক্ষেত্রে বিভার্ব হিসেবে সর্বদা অয়ার ব্যবহৃত হয়, একটু লিখেন। এক্ষেত্রে বিভার্ব হিসেবে সর্বদা অয়ার ব্যবহৃত হয়। স্যার আরেকবার একটু রিপিট করেন প্লিজ। এক্ষেত্রে বিভার্ব হিসেবে সর্বদা অয়ার ব্যবহৃত হয়। এই যে অয়ার কথাটা, এক্ষেত্রে বিভার্ব হিসেবে সর্বদা অয়ার ব্যবহৃত হয়। স্যার লিখেছি। যদি এতটুকু লিখে থাকেন, তাহলে আমরা আরো দু একটা এক্সাম্পল সলভ করাই। কারণ যেহেতু আপনাদের অনেকে চাওয়া পাওয়া আছে যে হ্যাঁ অ্যাটলিস্ট 3টা এক্সাম্পল সলভ করা যাবে প্রতিটা থেকে। করেন। হ্যাঁ, সোনিয়া বলেন। সোনিয়া স্যার এক আপনার, নাম্বারটা হবে স্যার। না এইভাবে অ্যান্সার অ্যান্সার আপনি আমার 91 জনের ক্ষতি করতে পারেন। আপনি উত্তর কিন্তু কমেন্টে করবেন। আপনাকে আমি ফিডব্যাক দিচ্ছি, কিন্তু এত বড় সাহস আপনি উত্তর করবেন না। আর সবার মোস্ট তিনটা খোরাক দিবেন। জেরিন, এই জেরিন, জেরিন, স্যার এটা কোন লেকচার শিট থেকে, মানে কত নাম্বার লেকচার শিটের পড়া কেন পাবো? আপনার কি লেকচার শিট দরকার না? পড়াচ্ছি টপিক দরকার, দুনিয়া যে কোনো বই থেকে আপনি solve করবেন। যদি একটা এক্সাম্পল না না আমার তো লেকচার শিট আছে, ওইটা তাহলে আমি পরে প্র্যাকটিস করতে পারবো, এর জন্য বলছি স্যার। প্র্যাকটিস রাইট ফ্রম অফ ভার্ব, পৃথিবীর যে কোনো বইতেই টপিকস আছে। আসেন এখানে, এখানে অ্যাজ দো পাইছেন। এই অংশটা কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরটা কিসে লাগবে?
অবশ্যই পাস্ট ইনডিফিনিট লাগবে। এটা পাস্ট ইনডিফিনিট না, কেটে দিলাম। এটা পাস্ট ইনডিফিনিট না, কেটে দিলাম। এখন এটাও পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট। কিন্তু পাস্ট ইনডিফিনিট হওয়ার পরেও আমি কি বলছি, পাস্ট ইনডিফিনিট হওয়ার পরেও বলছি যদি কখনো বি ভার্ব চায় তখন কিনতে হবে, ওয়ার নিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। যদি বোঝাতে পারি এইবার সবাই লিখে ফেলবো ফোল্ডার, রুলস ওয়ান ফোল্ডার লেখেন সবাই, রুলস ওয়ান ফোল্ডার লেখেন সবাই। আপনার শুধু লিখে নাকি দেন, আমি কিভাবে কি করি সেটা দেখবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে বলতে শুধু 1 নং নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য, 1 নং নিয়ম এই ক্ষেত্রে বুঝেন না। হ্যাঁ, আরে ভাই, লিজা আক্তার এখন ক্লিয়ার কিনা? মানে 1 নং নিয়মের ক্ষেত্রে, এটা নোট তো 1 নং নিয়মের সাথেই ছিল। একটু ফাস্ট তোলেন। স্যার আজকে প্রথম আপনার ক্লাসে আসছি, ইনশাল্লাহ। আজকে প্রথম আসছেন তো, আল্লাহ পাকের রহমত, আল্লাহ যদি চায় আপনি লাইফের আজকে শ্রেষ্ঠ ক্লাস করবেন। আসেন তাহলে কথা শুরু করছি। দেখেন, বিফোর অর্থ আগে, বিফোর অর্থ কি আগে, যেহেতু বিফোর কথাটির অর্থ আগে, এই কারণে মনে রাখবেন বিফোরের আগের অংশ হলো পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে আমরা হেড প্লাস বি থ্রি, এটাও লিখে দিলাম। ঠিক আছে, বিফোর অর্থ যেহেতু আগে, এই কারণে আগেরটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা পাস্ট ইনডিফিনিট। এই পাস্ট ইনডিফিনিট মানে ভি টু। ঠিক আছে, আর আফটার অর্থ কিন্তু পরে, এই কারণে আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ আপনি এখানে যে জিনিসটাকে প্রায়োরিটাইজ করবেন সেটা হলো অর্থটা। সেক্ষেত্রে যেই যেই শব্দের অর্থ যেটা সেটা পাস্ট পারফেক্ট, অপরটা পাস্ট ইনডিফিনিট। ওকে, একটু এখানে আসেন। বিফোর কথাটির অর্থ হলো আগে, এই কারণে বিফোরের আগে হলো পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আফটার অর্থ পরে, দ্যাটস ওয়াই পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনডিফিনিট। যেমন এখানে বলছি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে ডাক্তার আসিবার আগে রোগী মারা গেছে। এখানে কি বিফোর পাইছেন? বলেন বিফোর অর্থ কি আগে না? যেহেতু বিফোর অর্থ আগে, এই কারণে আগে কি লাগবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস বি থ্রি। আর পরবর্তী অর্থ কি লাগবে? পাস্ট ইনডিফিনিট। কামের পাস্ট ফর্ম হলো কেম, দেখেন পাস্ট ইনডিফিনিট আছে। আমি আবার বলছি, বিফোর অর্থ আগে, এই কারণে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট, আফটার অর্থ কিন্তু পরে, আফটার অর্থ পরে না, এই কারণে পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা ইনডিফিনিট। যেমন দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, বলছে ডাক্তার আসিবার পর রোগী মারা গেছে। আফটার কি পাইছেন? যেহেতু আফটার অর্থ পরে, এই কারণে পরে কি লাগবে? পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড প্লাস বি থ্রি। এবং তার আগে কি লাগবে? পাস্ট ইনফিনিট। ডাই এর পাস্ট ফর্ম ডাইড আছে।
আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? যদি এতটুকু বুঝাতে পারি তাহলে 5টা এক্সাম্পল সলভ করবো খুব দ্রুত, খুব দ্রুত আসেন। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে। আর লিজা এবং উম্মে রুমান, আপনাদের সমস্যা কি? উম্মে এবং লিজা, দেখি কি সমস্যা। আমি আমি কিন্তু পড়ানোর সময় কথা বলতে পারবো না, ঠিক আছে? আপনারা যদি অহেতুক যদি কোনো প্রশ্ন করেন তাহলে কিন্তু নিজেদের। স্যার, আমি একটা কথা বলতেছি, সেটা আপনি হচ্ছে এই সময় কথা বলতেন, এখন আমি এটা বুঝাবো না, আপনার কথা শুনবো বলেন। আমি এই নিয়ম শেষ করার আগে পারবো না। যদি এই নিয়মের কথা হয় তাহলে এখানে বলেন, এখানে কোনো কথা আছে এটা? স্যার মানে বলতেছি যে রাইট ফ্রম অফ ভার্ব করার আগে যদি টেন্স যেহেতু আছে, টেন্সটা একটু শেষ করায় করে এটা করাইলে মনে হয় ভালো হতো স্যার, বুঝতে সুবিধা হইতো। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ভালো পরামর্শ দিয়েছেন, কিন্তু এই কথাটা প্রথমে সবাই বললে ভালো হতো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, সবাইকে মিউট করে দিলে ক্লাস আর নেওয়া লাগবে না, আপনারা তো জানেন না। আসেন, এখানে বিফোর অর্থ কিন্তু আগে, বিফোর অর্থ কি আগে না? যেহেতু বিফোর অর্থ আগে, তার মানে আগে লাগে পাস্ট পারফেক্ট। দেখেন হেড প্লাস বি থ্রি অলরেডি আছে, তার মানে আগেরটা যদি আপনি পাস্ট পারফেক্ট পান তাহলে পরেরটা কিন্তু কি হবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে ভি টু। দেখেন এটা পাস্ট ইনডিফিনিট না, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট না। একজন বলেন বুঝি নাই, কেউ আছে? পরেরটা আসেন, এটা করেন। 25 বিসিএস এর প্রশ্ন। সবকিছু পড়াই দিব, কোনো সমস্যা নেই। আগে নিজেদের বেসমেন্ট একটু ক্লিয়ার করেন, ঠিক আছে? দেখেন এখানে কি আছে, আফটার আছে না, আফটার অর্থ কিন্তু পরে। তার মানে পরে, মানে পরে কিন্তু পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে কি হেড প্লাস বি থ্রি। খোঁজেন হেড প্লাস বি থ্রি। হেড প্লাস বি থ্রি আছে, হেড প্লাস বি থ্রি আছে, হেড প্লাস বি থ্রি আছে। খুব দ্রুত করেন। দেখেন এখানে আছে আফটার। এই আফটার অর্থ কিন্তু পরে, যেহেতু আফটার অর্থ পরে, এই কারণে আফটারের পরবর্তী অংশ লাগবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা পাস্ট পারফেক্ট টেন্স না, এটা হলো ফিউচার ইনডিফিনিট। এটা পাস্ট পারফেক্ট না, এটাও পাস্ট পারফেক্ট না। দেখেন হেড প্লাস বি থ্রি মানে পাস্ট পারফেক্ট। একজন বলেন বুঝি নাই, আছেন কেউ? আপনি যদি চেষ্টা করেন তারপরও আল্লাহর রহমতে ভুল করতে পারবেন না। নেক্সট। এই 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 মামুলি প্রশ্ন দরকার নেই আমাদের, হ্যাঁ? এটা করেন। এখানে দেখেন আছে কি, বিফোর আছে, কি আছে? বিফোর আছে। বিফোর অর্থ কিন্তু আগে, মানে আগে মানে আগে লাগবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। দেখেন এখানে হেড প্লাস বি থ্রি নাই, এখানে হেড প্লাস বি থ্রি নাই, এখানে হেড প্লাস বি থ্রি নাই। হ্যাঁ, ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কি বলেন? স্যার আমরা তো হচ্ছে আমি ইংলিশটা একটু কম বুঝি, সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় আরো একটু আগ থেকে শুরু করলে ভালো হতো। আগেই যদি টেন্স চলে যান তাহলে আমাদের পিছনে গ্যাপ হয়ে যায়। এজন্য স্যার সরি, মাইন্ড করবেন না। বলছি আপনি এখানে কোনটা বুঝেন না, মানে আপনি টেন্স পড়ানোর মতো তো কোনো জিনিস মানে আপনি টেন্সের জন্য এটা বুঝেন না, এটা কোনটা, এটা একটু টেন্স বলেন। বোঝার জন্য স্যার টেন্স বোঝার জন্য আমাদের এই যেগুলো আপনি পড়াচ্ছেন এগুলো বোঝার জন্য আমাদের পিছনে অনেক পড়া বাকি আছে, কি পড়া বাকি আছে? সেগুলো বুঝতে হবে। সেটা আমি বুঝছি। আপনি তো বলছেন বুঝেন না, এখন আপনি বলেন কি বাকি আছে। মানে আমি পাঁচ। এগুলো মানে এই যে আপনি যে বলতেছেন, এই যে তেমনটা বুঝতে হবে যে এই যে টেন্স এটা কিভাবে আসলো। এই ডিফল্ট তো আগে আগে পাস্ট পারফেক্ট, হেড প্লাস বি থ্রি মানে পাস্ট পারফেক্ট। যদি আপনি এটা যদি না বুঝেন আপনাকে আমি খাওয়াই দিয়ে লাভ হবে না, ঠিক আছে? আর এই পাস্ট ইনডিফিনিট মানে ভি টু, আমি এটাও ভেঙে দিয়েছি। আর জি স্যার। আপনারা যদি বলতেন আগে, যদি বলতেন যে স্যার টেন্স পড়ান, আমি টেন্স পড়াইতাম। আপনাকে আমাকে মনে হচ্ছে আমি কি টেন্স পড়াইতে পারি না? না না আচ্ছা। না, সেটা না না হ্যাঁ, স্যার, আপনি মাইন্ড, আমি আগেই বলছি স্যার মাইন্ড করবেন না। আপনারা তো টিচারকে অর্ডার করতে পারেন না, ঠিক আছে? আর এখন 30 মিনিটস অলরেডি চলে গেছে, না না না। ঠিক আছে? আপনি যদি এখন এসে পড়েন। আর আরো একটা ব্যাপার একটু বলি, এক্ষেত্রে মানে
টেন্সের জন্য আপনি এখানে কোনটা বুঝেন না, আপনি এটা আমাকে বলেন, আপনাকে আমি বুঝাই। স্যার এগুলো যে স্যার আমি বুঝাতে চাইছি এটা যে এগুলো বোঝার জন্য যে আমরা যে আপনি যে কাইটা বোঝাচ্ছেন যে এটা কোনটা হবে, আমি সেটাই বুঝতে পারিনি যে আসলে যে কোনটা হবে সেটাই মিল করতে আপনি বলেন পারিনি। হ্যাঁ, আপনি কি এই বাক্যটা বুঝেন নাই? না, এগুলোই আমি বুঝছি না। এটা বিপরীত অর্থ কি বলেন, আপনি বলেন, আপনাকে আমি বুঝাবো, কথা দিলাম, বলেন। আগে, জি জি আগে। বিফোর অর্থ যেহেতু আগে, তার মানে আমরা নিয়মে কি পড়াইছি, বিফোর এর আগের অংশ লাগবে হলো পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে হেড প্লাস বি থ্রি। দেখেন খাতায় লিখে দিয়েছি, কি লিখে দিয়েছি, হেড প্লাস বি থ্রি। এবার জি আপনারা স্যার। খোঁজেন কোথায় হেড প্লাস বি থ্রি আছে। এখানে কি হেড প্লাস বি থ্রি আছে? এখানে কি হেড প্লাস বি থ্রি আছে? না হেড প্লাস বি থ্রি না আছে? না। আপনারা এরকম বুঝেন না, তারা সব হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদেরকে দায়িত্ব নিচ্ছি বুঝাবো, ঠিক আছে? এখন কি বুঝতে পারছেন আপনি? আপনি বলেন। জি স্যার এইটা বুঝতে পারছি। এটাই আরো একটা বুঝেন, তাহলে আপনার জন্য আরেকটা দিলাম। আচ্ছা বলেন, এই বাক্যটা দেখেন, এটা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন, ঠিক আছে? জি বলেন। আপনি এখন ভাবেন, আমি যখন বুঝাবো তখন আপনাকে নিয়ে বুঝাবো, ঠিক আছে? হ্যাঁ। জি স্যার। আমাকে আরেকটা কথা বলি, আপনারা যদি ভাবেন যে আপনারা আমাকে অ্যাডভাইস দিবেন, আমি আপনাদের মতো ছেলে মেয়েদেরকে 10 বছর ধরে পড়াই, ঠিক আছে? তো কাজেই এই জিনিসগুলো আমার ইগো তো লাগবে, ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় নিবেন। এটা হ্যাঁ, আসেন তাহলে দেখেন এখানে, আপনি আবার বলেন বিপরীত অর্থ কি বলেন। আগে। তো বিফোর অর্থ যেহেতু আগে, তার মানে বিফোরের আগের অংশটা আমাদের কোন টেন্স লাগবে বলেন তো? হ্যাড কোথায় বি থ্রি বলতে হবে? লাগবে। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট মানে কি হেড প্লাস বি থ্রি না? জি পাস্ট স্যার। পারফেক্ট টেন্স মানে কি হেড প্লাস বি থ্রি। জি স্যার। তার মানে এখানে কি হেড প্লাস বি থ্রি আছে? এখানে কি হেড প্লাস বি থ্রি আছে? না হ্যাঁ। না দেখেন এখানে হেড বিন আছে, না নেই। এখানে তো দরকার আছে, এটা কেটে দেন। জি স্যার এটা হ্যাড। আপনি কি এখন বুঝতেছেন? আচ্ছা বিন। আপনি এখন আচ্ছা কি, হ্যাড বিন হলে এটা তো নেওয়া যাবে না। আপনার জি তো স্যার। বি থ্রি দরকার, আপনার তো বিন এখানে দরকার নেই। আপনি এখন ক্লিয়ার কিনা একটু বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, যদি একটুটুকু বুঝতে পারেন তাহলে আমরা আচ্ছা আপনারা প্রত্যেকেই 2 নং নিয়ম যদি ক্লিয়ার হন তাহলে সবাই লিখবেন রুলস টু ক্লিয়ার লিখেন, শুধু ক্লিয়ার লিখেন, শুধু রুলস টু ক্লিয়ার লিখেন। সব একটু লিখে নেন, ঠিক আছে? এখন অনেকে বলতেছে আমাকে এখন ধরেন কি আমার কাছে সবকিছু আছে, ঠিক আছে? আমি তো আমি যাদেরকে পড়াই, ঠিক আছে, মানে তাদের আপনারা কি বলবো, যাক এনার কথা বললাম না। তারপরে যে যেখানে বুঝবেন না সে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? যেমন আপনি তো বলছেন এত এত বেসিক জিনিস বুঝাইলে ক্লাস শেষ হয়ে যাবে। আপনার বন্ধুরা কি বলতেছে, আপনার বন্ধুরা বলছে টেন্স পড়াই না দেখে ওরা নাকি এখানে নাকি বুঝেন, অথচ আমি পাস্ট পারফেক্ট মানে যে হেড প্লাস বি থ্রি আমি এটাও লিখে দিয়েছি, ঠিক আছে? আমি এগুলোকে কোনো খারাপ ভাবে দেখি না, কারণ যিনি পারেন না আমি তার জন্য এখানে দাঁড়িয়েছি।
এটাই আমার গ্রেটনেস, যদি তাদেরকে পড়াইতে পারি। মৌসুমী এবং আফসানা, আপনাদের প্রশ্নটি একেবারে সম্পূর্ণ প্রশ্ন করবেন, ঠিক আছে? হ্যাঁ, আর বাকি একটু লিখে নেন এটা। স্যার আসসালামু আলাইকুম। আমি বলি ক্লাসের মাঝখানে বারবার সালাম দেওয়ার দরকার নেই, কারণ আমি আসলে আপনার সালাম না দিতে বলে আপনার খারাপ লাগবে। শুধু আপনার প্রশ্নটি করবেন, ঠিক আছে? স্যার সেটা ঠিক আছে স্যার, আমার কাছে তো মনে হচ্ছে স্যার মানে V3টাই অনেকেই মনে হয় বুঝতেছে না যে V3 থ্রি মানে মানে হলো শর্ট ফর্মটা পাস্ট কি, পার্টিসিপল, বি মানে থ্রি শর্ট ফর্ম লেখা মানে ফুল মিনিংটা কি, মানে ভার্ব। জি ভার্ব স্যার। মানে হলো পাস্ট পার্টিসিপল, ভার্ব টু মানে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই জিনিস তো ক্লাস 6 এর বইতে আছে, ঠিক আছে? এখন আমি তো জানি আপনারা এই জিনিস শিখে আসছেন, আপনারা মাস্টার শেষ করছেন, মানে তো আমি মানে স্যার B1 B3 এই জিনিস তো আপনি জানেন, এটা আমি ধরে নিব। স্যার সেটা স্যার ঠিক আছে স্যার, সবই ঠিক আছে স্যার, ধরেন, সবকিছু চাপে স্যার মাথার থেকে অর্ধেক কিছু বের হয়ে গেছে, নতুন করে আবার পড়াশোনা শুরু করছে স্যার। আমি আপনাকে বলি, আপনি যদি এইভাবে যদি কথা যদি বলেন, আপনি অনেক কথা বলতে পারবেন, ঠিক আছে? আপনাদের টাইম নষ্ট হবে, কিন্তু আমি কথা আচ্ছা দিচ্ছি, স্যার। আপনারা যে যেখানে ফেস করবেন শুধু প্রশ্নটা করবেন, আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এখানে স্যার আমি স্যার এই যে ইয়াটা লেখাটা বুঝতে পারতেছি না, নেটটা আর কি মানে একটু কোনটা বুঝতে স্ক্রিনটা পারছেন? ভালো আসতেছে না স্যার। এই যে স্যার সাবজেক্ট প্লাস পাস্ট, হ্যাঁ, পাস্ট প্লাস, হ্যাঁ ওই লেখাটা বুঝতে পারতেছি না, পরেরটা কি হবে, ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, হ্যাঁ, আপনি আনমিউট করেন নিজেকে। এখানে আশা করি সবার লেখা শেষ, ঠিক আছে? আমি আর কারোর সাথে কথা বলবো না এখন আর, ঠিক আছে? হ্যাঁ কথা বললে আর কারোর সাথে কথা মানে আমার কাজ শেষ করা যাবে না, আগে পড়ায় নেই। আচ্ছা, দেখেন, উড দ্যাট এবং আই উইশ, উড দ্যাট এবং আই উইশ কথাটি ব্যবহার করা হয় অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে। আমি আবার বলছি, অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে উড দ্যাট এবং আই উইশ কথাটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে এই উড দ্যাট এবং আই উইশ এর পর দুটি নিয়ম আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক হলো সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম, অপরটি হলো সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট ফর্ম, ঠিক আছে? মানে উড দ্যাট এবং আই উইশ এর পর আপনি দুই ভাবে করতে পারেন অ্যান্সারটি। এক হলো সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। এক্ষেত্রে একটা অপশন যদি দুটি থাকে, এটা হলো বেস্ট অ্যান্সার। এটা হলো কি অ্যান্সার? বেস্ট অ্যান্সার, ঠিক আছে? এটা হলো ব্যারন স্টোফের এবং ক্লিন্ট স্টোফেলস অনুযায়ী এটা স্বীকৃত নিয়ম, ঠিক আছে? বিচারটা হলো বাংলাদেশিদের মধ্যে। আচ্ছা, এখানে আসেন। এবার বলছে আই উইশ পাইছেন, ঠিক আছে? আই উইশ তো পাইছেন নাকি? এখানে আই উইশ যে কথা, উড দ্যাট একই কথা। এই দেখেন, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম পাইছেন, অথবা আপনি কি লিখতে পারেন, সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট ফর্ম, ঠিক আছে? এক্ষেত্রে যদি কখনো বি ভার্ব বসাতে হয়, এক্ষেত্রে যদি কখনো বি ভার্ব বসাতে হয়, বি ভার্ব হিসেবে সর্বদা কি বসাতে হবে? অয়ার বসাতে হবে। কি বসাতে হবে? অয়ার। আমি আবার বলে দিচ্ছি ভাইয়া, উড দ্যাট এবং আই উইশ কথাটি ব্যবহার করা হয় অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে। এক্ষেত্রে দুই ভাবে আপনি বাক্যটি সলভ করতে পারেন। এক হলো সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। এতটুকু বোঝাতে পারি। আমি 3-4টা এক্সাম্পল একটু সলভ করা দিচ্ছি আপনাদের, কোনো সমস্যা নেই। দেখেন এই বাক্যটি, কেউ না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? দেখেন, আই উইশ পাইছেন, সাবজেক্ট প্লাস লাগবে কিন্তু পাস্ট ইনডিফিনিট। এখানে পাস্ট ইনডিফিনিট নাই, কেটে দিলাম। এখানে পাস্ট ইনডিফিনিট নাই, কেটে দিলাম। এখন এটাও সঠিক, এটাও সঠিক, কিন্তু এই দুইটা কিন্তু বি ভার্ব। বি ভার্ব হিসেবে কি লাগবে? অয়ার লাগবে। কি লাগবে? অয়ার। এই কারণে এটা নেওয়া যাবে না। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে আমরা আরো একটা বাক্য সলভ করতে চাই এখান থেকে। এটাও সেম সেন্টেন্স। আপনি কথা বলতে চাই, আপনি হ্যান্ড রাইজ না করলে আমি কিভাবে কথা বলতে দিবে? দেখেন, আই উইশ পাইছেন, সাবজেক্ট পাইছেন, কি লাগবে? পাস্ট টেন্স। এটা কি পাস্ট টেন্স? এটা কি পাস্ট টেন্স? এই দুটা পাস্ট টেন্স না। এখন এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, কিন্তু এই স্ট্রাকচারের ক্ষেত্রে বিভাগ যদি কখনো বসাতে হয়, সেখানে কি নিতে হয়? অয়ার নিতে হয়। সো এটা নেওয়া যাবে না। আমি কি বোঝাতে পেরেছি?
যদি এতটুকু বোঝাতে পারি আমরা আরো এক দুইটা এক্সাম্পল সলভ করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা করেন। আমি জানি স্যার অনেক ভালো বুঝতেছি, হ্যাঁ ধন্যবাদ। আমি তো বলছি যে আপনাদের লাইফের একটা বেস্ট ক্লাস উপহার দেবো ইনশাল্লাহ, শুধু বসে থাকেন। এখানে আপনি আই উইশ পাইছেন, সাবজেক্ট পাইছেন, দেখেন এখানে কিন্তু পাস্ট টেন্স লাগবে, এটা পাস্ট টেন্স না, এটা পাস্ট টেন্স না, এটা পাস্ট টেন্স না। ক্যান এর পাস্ট টেন্স কুড, কুড প্লাস ভার্ব কোন ফর্ম, বেস ফর্ম, দেখছেন? মিদুল ক্লাসটা ভালো লাগছে স্যার, ওকে ধন্যবাদ। আচ্ছা এখন সবাই কি 3 নং নিয়মটা কি পারবেন ইনশাআল্লাহ? একটু বলেন তো 3 নং নিয়মটা আমরা পারবো কিনা? হ্যাঁ কমেন্ট পড়ি তো সবার, আমি যদি সবার কমেন্ট যদি পড়ি তাহলে হবে? আপনারা সবাই 3 নং নিয়মটা ক্লিয়ার কিনা? তাহলে 4 পড়াবো, ওকে? কমেন্ট তো, হ্যাঁ তো পড়তেছি, কমেন্ট তো পড়ি আপনাদের আমি, হ্যাঁ। সবার কি লেখা শেষ? প্রত্যেকের লেখা শেষ কিনা একটা কথা শুনেন, কোন একটি কাজ করার এখনই উপযুক্ত সময় বা এখনই যথাযথ সময় বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কথাটি ব্যবহৃত হয়। আমি আবার বলছি, কোন একটা কাজ করার এখনই উপযুক্ত সময় বা এখনই যথাযথ সময় বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কথাটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি আপনারা সাবজেক্ট পান, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি আপনারা সাবজেক্ট পান তখন পাস্ট ইনফিনিট হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি আপনারা সাবজেক্ট পান তখন কি হবে? পাস্ট ইনফিনিট হবে। কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি আপনারা সাবজেক্ট না পান তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম, তখন কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি আবার বলছি দুইটা কথা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি সাবজেক্ট আসে তাহলে পাস্ট ইনফিনিট, না আসলে ইনফিনিটিভ। সাবজেক্ট আসলে পাস্ট ইনফিনিট, না আসলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি সাবজেক্ট আসে পাস্ট ইনফিনিট, না আসলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে বলছি ইট ইজ হাই টাইম, উই, উই কিন্তু একটা সাবজেক্ট, তাহলে কি লাগবে? পাস্ট ইনফিনিট। দেখেন চেঞ্জ এর পাস্ট ফর্ম কি? চেঞ্জ এখানে আছে, দেখছেন? পরটা দেখেন ইট ইজ টাইম, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, তাহলে কি লাগবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি আপনাদেরকে যে মেসেজটা এখানে দিতে চেয়েছি সেটা হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি আপনারা সাবজেক্ট পান সেক্ষেত্রে বসাবেন পাস্ট ইনফিনিট, যদি সাবজেক্ট না পান তখন টু প্লাস ভার্বের
বেস ফর্ম। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি তাহলে আমি কয়েকটা এক্সাম্পলকে সলভ করাতে চাই। করেন। কেউ না বুঝলে হ্যান্ড রাইজ করুন, আমি হাতে কলমে বুঝাই দিব, কোনো সমস্যা নেই। শুধু ভালো লাগলে হবে না, ঠিক আছে, লাইফের বেস্ট ক্লাস করতে হবে। এত এক্সাম্পল জীবনে কোনো ক্লাসে করবেন না, করাই দিচ্ছি। ইট ইজ হাই টাইম, ওই কিন্তু একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট না? যেহেতু সাবজেক্ট আছে তাহলে এখানে কি লাগবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে ভি টু। এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট? একজন বলেন বুঝি না, একজন আছেন কেউ? হ্যাঁ, মৌসুমী লিখছে স্যার আমি আপনার নিবন্ধন স্কুল টুতে ক্লাস করছি, আপনি অনেক ভালো করে বুঝছেন। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ নেক্সট, এটা করেন। ওই যে আমার নিবন্ধনের শিক্ষার্থী এখানে আছে, যারা আছে তারা তো জানেন না, আপনাদের পারতে হবে, চাকরি পাইতে হবে, এত কিছু বুঝি না। দেখেন, ইট ইজ হাই টাইম পাইছেন, কি কিন্তু একটা সাবজেক্ট। যেহেতু সাবজেক্টটা পাইছেন তার মানে কি লাগবে? এখানে পাস্ট টেন্স লাগবে। এটা কি পাস্ট টেন্স? এটা কি পাস্ট টেন্স? এটা কি পাস্ট টেন্স? আপনি একটা পেন্সিল নিয়ে বসবেন, এইরকম কেটে 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 যে কোনো প্রশ্ন আপনি সলভ করতে পারবেন, ঠিক আছে? ওকে নেক্সট, এটা করেন। সৌভিক তো আজকে নাস্তায় খাওয়াই না রে। হ্যাঁ এখানে দেখো, ইট ইজ টাইম আছে। ওকে, দেখেন এখানে সাবজেক্ট একটা আছে, তার মানে দ্যাট তো দরকার নাই, দ্যাট পড়ে নেই। সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, লাগবে পাস্ট টেন্স। এটা কিন্তু পাস্ট টেন্স না, এটাও পাস্ট টেন্স না, ঠিক আছে? এবার আমরা এটা করেন, এটা করেন, এটা করেন, তাড়াতাড়ি করেন। আরে ভাই এত এক্সাম্পল করাবো, আপনি দরকার হয় এখনই বইপত্র খুলে বসেন। আপনার আমি পড়ানোর পর যদি না যদি পারেন, পড়া তো এটা পারি না, আপনি কইছেন পারবো পারি না, দেখেন বই খুলে বসেন যদি থাকে। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, তার মানে কি লাগবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই তিনটার এক্সাম্পল কি নাই? টু প্লাস ভার্বের বেস ফর্ম নাই। যদি এতটুকু বোঝাতে পারি, আর একটা এক্সাম্পল দিব। আচ্ছা আর মনে হয় লাগবে না। আপনারা কি সবাই এখন 4 নং নিয়মটা কি পারবা ইনশাল্লাহ? আমরা কি রুলস 4 পরিপূর্ণ ভাবে পারবো কিনা একটু কথা বলেন। ইনশাল্লাহ রুলস 4 পারবো তো নাকি? 5 চলে যান, 5 6 একসাথে পড়াবো, ঠিক আছে? এই ওয়ার্ড গুলোর পর সবসময় কি হয়? ভাব প্লাস আইনজেক্ট লিখে রাখবো। নিম্নের এই ওয়ার্ড গুলোর পর স্যার সহজ গুলো করাচ্ছেন, কঠিন তো নাই এক্সাম্পল। আপনি আপনার যদি সাহস থাকে আপনার বই থেকে একটা কঠিন বের করে দেখান, ঠিক আছে? আপনি বের করেন একটা, আমি যেটা পড়াচ্ছি আপনার কাছে এখন সহজই লাগবে ইনশাল্লাহ, বের করেন।
বোর্ডে লেখাগুলো বোঝা না গেলে বলছি, দেখেন একটু আমি পড়ে শোনাচ্ছি। দেখেন বলছে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কনফেস টু, অ্যাডিক্টেড টু, would you mind or cannot help, stop, suggest প্লাস সকল প্রিপোজিশন। এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলোর পর সব সময় ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। ঠিক আছে, এগুলো একটু লিখে রাখেন। এটা বোঝানোর কোনো কিছু নাই, জাস্ট এই ওয়ার্ড গুলোর পর ভার্ব প্লাস আইএনজি, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, সবার কি লেখা হয়েছে? একটু শেষ করেন, শেষ করেন। যদি এটুকু বুঝতে পারি, তিনটা এক্সাম্পল জাস্ট দ্রুত করাবো। ঠিক আছে, তিনটা এক্সাম্পল জাস্ট একটু বড় করে দিলাম। এই এখন তো বেশি ছোট হয়ে গেল। বল এটা কি অ্যান্সার? সাউন্ড আসে কিসের? সাউন্ড আমাদের প্রতিটি 12টা ক্লাসরুম সবগুলো ক্লাসরুমের ক্লাসে। ঠিক আছে, বলেন কি হবে অ্যান্সার? দেখেন লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টু এর পর কি ভার্ব প্লাস আইএনজি লাগবে? কি লাগবে? ভার্ব প্লাস আইএনজি। তিনটা এক্সাম্পল শুধু দ্রুত করাচ্ছি, আসে পরেরটা আসে। বলেন। এই এডিক্টেড টু আছে, কি লাগবে? ভার্ব প্লাস আইএনজি। বলেন। এটা উইল না, এটা হলো উড। ঠিক আছে, টাইপিং মিস্টেক, লিখেন উড। তো অ্যান্সার করেন। ঠিক আছে, আমরা তো দ্রুত করতে হবে। ঠিক আছে, আমার ক্যামেরা ঠিক করবো আমি তো। আমি আজকে দুপুর 2টা থেকে টানা ক্লাস নিচ্ছি, আপনারা আমার লাস্ট ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ। আর সবাই লিখেন 5-6 ফোল্ডার, 5-6 ফোল্ডার আমরা সাফ করাবো। আমাকে ভালোবাসে। আচ্ছা, তাহলে এই জন্য লাভ এবার দেখেন আমি বললাম একটু লিখে নেন, একটু লিখে নিবেন। কারণ এখানে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে তার উত্তর পাচ্ছেন। কারণ মা হাতে হামিদা বলতেছে বেসিকের ক্লাস নিচ্ছে। হামিদা, আপনার বন্ধুরা হয়তো আপনি পারেন, আপনার বন্ধুরা B3 মানে কি বা B2 কি এটাও জানেন। আপনার বন্ধুরা 10th স্ট্রাকচার পড়াই, আপনি আমাকে বলছেন বেসিকের ক্লাস নিচ্ছেন। যারা পারে না, আমাকে ওই জিনিস পড়ানো লাগবে না। সবাই তো এখানে আশা নিয়ে ভর্তি হয়েছে। বলুন, আপনি যদি ভালো বুঝেন তাহলে আপনি আমাকে, আপনাকে আমি বইয়ের নাম বলতেছি, আপনি ক্লিপস্টোফেলটা কিনে ফেলেন। ঠিক আছে, ক্লিপস্টোফেলটা কিনেন, ওখান থেকে রোল 1 থেকে এক নং পেজ থেকে 262 পেজ পড়ে ফেলেন। পিসি দাস আর রেন মার্টিনের বইটা কিনে ফেলেন। ঠিক আছে, রেমন মার্ফির বইটা কিনে পড়ে ফেলেন, যেহেতু আপনি ভালো পারেন। না, 2-1 জন আছে অ্যাডভান্স ছেলে মেয়ে আছে, ওরা ভালো পড়াশোনা করে। আচ্ছা, এখানে একটু দেখেন, লেস্ট অর্থ যাতে না। লেস্ট অর্থ কি? যাতে না। লেস্ট অর্থ কি? যাতে না। ঠিক আছে, হ্যাঁ, লেস্ট অর্থ যাতে না। এই ক্ষেত্রে লেস্টের পরবর্তী অংশটুকু হলো সাবজেক্ট প্লাস শুডমেট প্লাস ভার্বের বেস ফর্ম।
হ্যাঁ, লিস্ট কথাটির অর্থ হলো যাতে না, এর পরবর্তী অংশ হলো সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এক্ষেত্রে একটা অপশনে যদি শুডও থাকে মাইটও থাকে, সেক্ষেত্রে বেস্ট অ্যান্সার হবে কোনটা? শুড হবে বেস্ট অ্যান্সার। দেখেন বলছি ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো না হয়। ইউ শুড নিড দ্য বাস, এই সাবজেক্ট এই শুড এই ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট শুড ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এবার আমি একটু প্র্যাকটিস করি। বলেন কি হবে অ্যান্সার এটা? মৌসুমী অন্য একটা কোর্সে এগুলো, এই ক্লাসগুলো করছেন, এই জন্য আপনার মোটামুটি আয়ত্তে আছে সব। দেখেন এই যে এখানে কি লিস্ট পেয়েছেন, যেহেতু এখানে লিস্ট কথাটা পেয়েছেন, তার মানে তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস শুড বা মাইট। এখানে শুড বা মাইট নাই, এখানে শুড বা মাইট নাই। দেখেন এখানে মাইট আছে শুড আছে, দুটি আছে। যদি দুটি জিনিসই থাকে তাহলে কি হবে? যদি দুটি ওয়ার্ডে থাকে বেস্ট অ্যান্সার হলো শুড, যেটা বলে দিচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। যদি এতটুকু বোঝাতে পারি, আমরা পরবর্তী প্রশ্নে আসতে চাই। সাউন্ড হচ্ছে কিসের বলতেছে? দেখেন এই যে লিস্ট, লিস্ট অর্থ যাতে না, এরপর কি লাগবে? সাবজেক্ট প্লাস শুড বাই প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে বেস ফর্মটা দেওয়া আছে, আপনাকে খুঁজে বের করতে হবে কি শুড বা মাইট। এখানে শুড বা মাইট আছে নাই, এখানে আছে নাই, এখানে আছে নাই। পারা কি যাবে ইনশাল্লাহ? পারা কি যাবে? আমরা আরো একটা এক্সাম্পল এখান থেকে সলভ করাতে চাই। মেজাজটা গরম হচ্ছে। তাহলে ডেফিনেটলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমরা দেখলাম রাইট যদি দেখেন এখানে বলা হচ্ছে আই সি মি ডিফারেন্টলি, আই সি মি ডিফারেন্টলি। এখানে একটা এটাই সর্বশেষ একটি প্রশ্ন, খুব দ্রুত করেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেন এখানে কি আছে? লিস্ট আছে। লিস্টের পর সর্বদা কি হয়? সাবজেক্ট প্লাস শুডমেট প্লাস ভার্বের বেস ফর্ম। শুডমেট নাই, শুডমেট নাই, শুডমেট নাই। ওকে, আশা করি তাহলে আপনারা এখন কি 7 পারবেন। আমরা এখন 8, 9, 10 পড়াবো। 8, 9, 10। একটা প্রশ্ন করি, সবাই কি মোডাল ভার্ব গুলো কি পারেন? মোডাল ভার্ব গুলো কি লিখে দেওয়া লাগবে? আমি একটু বলি মোডাল ভার্ব কোনগুলো, এগুলো শীটে আপনাদের আছে। আমি বলি মোডাল ভার্ব গুলো হলো ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শেল, শুড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। ঠিক আছে, তারপর হলো অট টু, হ্যাঁ অট টু, ইউজ টু, মাস্ট, হ্যাড বেটার, উড রাদার। এগুলো হলো কি, হ্যাঁ আপনাদের শীটে আছে, শীটে এগুলো আছে, এজন্য লিখে দিলাম না। কিন্তু আমি 8 নাম্বার নিয়মটা বললাম যে মোডাল ভার্ব, এই মোডাল ভার্ব এর পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। মোডাল ভার্ব এর পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখেন বললাম যে হি উইল গো অবলিক গোস টু কলেজ। এই একটা নিয়ম নয়, যত রকমের টু আছে, টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। এরপরে যে নামটা করা হচ্ছে এটা
অর্থাৎ 4 ভাগে 1 ভাগ আগে লিখে নেন, আগে লিখে নেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসগুলো পাই টু পাই পারতে হবে, কারণ বেস ফর্ম বাংলাদেশের কোনো বইতে কিন্তু স্পেসিফিকলি আলাদা একটা ভার্ব, এই ভার্ব হিসেবে দেখানো হয় নাই, সেটা আজকে একটু বুঝিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? এইটা অনুযায়ী বেসিক্যালি এখানকার ভার্বটা নির্ণয় করে। তার মানে ভগ্নাংশ যা থাকে স্যার, আমাকে দেখতে হবে যে ভগ্নাংশের পরের যে নাম প্রণাম থাকে এটা যেহেতু প্লুরাল, স্টুডেন্ট থেকে হচ্ছে স্টুডেন্ট, এই জন্য এই স্টুডেন্টসের কারণে আমাদের ভার্বটা কি হয়েছে ওয়্যারনেস, ভার্বটা কি হয়েছে ওয়্যারনেস। আশা করি ক্লিয়ার। তাহলে আমি আরেকটা উদাহরণ দিই, আমরা বললাম বইগুলোর নাম, বইগুলোর নাম হলো ক্লিফ স্টোফেল, ব্যারন স্টোফেল, রেন মার্টিন, রেন মার্টিনের কি ইন্টারমিডিয়েট ইংলিশ, ঠিক আছে, বা ইন্টারমিডিয়েট ইংলিশ বললে হবে। তারপর পিসি দাসের বইটার কথা বললে হবে, ঠিক আছে ভাই? আমার কাছে তো আপনার ইংলিশ আপনি যদি বলেন 100 বইয়ের কথা বলতে পারবো, ম্যাকবুক জিআর এই তো সব আছে না, আমরা তো ওদেরকে পড়াই। ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টে আমি 2016 সাল থেকে মূলত কি ইউসিসির হেড অফিসে পড়াই পানবিল, ঠিক আছে? আর আপনার চাকরির বাজারে পড়ায় 5 বছর হয়েছে মাত্র। তো কাজে যদি আপনার মানে আপনারা ওদের হারে আপনাদের ইংরেজির ইয়েই না, কারণ ইন্টারমিডিয়েটের ফলাফল গুলো কিন্তু রানিং স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা এখানে আসেন, MP3 বই, এটা কি বই নাকি? হ্যাঁ, ওটা তো MP3 বাজবে খালি। আসেন এখানে আসেন, সব একটু সোজা হন, একটু সোজা হন, একটু বুঝাই। হ্যাঁ, মোডাল ভার্ব গুলো আমি আবার মুখে বলছি। মোডাল ভার্ব গুলো হলো ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, এগুলো মোডাল ভার্ব। আর দুনিয়াতে যত মোডাল ভার্ব আছে সকল মোডাল ভার্ব এর পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম বসে। মোডাল ভার্ব এর পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম বসে। দেখেন আমি কিন্তু আমার এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলারে রাখছি। বলেন এখানে গো নাকি গোজ হবে? আগে বলেন। সোজা হয়ে বসেন সবাই, সোজা হয়ে বসেন, চেহারা কিন্তু দেখা যাচ্ছে। কমেন্টে জানান সবাই গো নাকি গোজ। দেখেন এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরেও এখানে কি ব্যবহার করা লাগছে বলেন? গো ব্যবহার করা লাগছে। কারণটা কি? কারণ উইল একটা মোডাল ভার্ব, আর এই মোডাল ভার্ব এর পর সর্বদা ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। মোডাল ভার্ব এর পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম ব্যবহার করা হয়। আচ্ছা, বইয়ের নাম লিখে দেওয়াটা কি ফরজ? বইয়ের নাম যাওয়ার সময় লিখে দেবো, যারা বিসিএস বা ব্যাংকে পরীক্ষা দিবেন বা যারা আইএলটিএস বা জের জিমেট দিবেন ওদের জন্য লিখে দিব, ঠিক আছে? বা যদি কেউ ঢাকা ইউনিভার্সিটি আইবি তে পরীক্ষা দেন তাদেরকেও লিখে দিব, সমস্যা নাই। লাগলো তো আপনাদেরকে দিব, বই আমার কাছে পিডিএফ আছে, ঠিক আছে, পাবেন। আপনাদের ব্যাচটা কি 48 জান? আমাদের প্রাইমারি আপনারা, আপনাদের তাহলে এইসব বই দরকার নেই, ঠিক আছে? যারা বিসিএস দিয়ে বা ব্যাংকের পরীক্ষা দিয়ে শুধু তাদের জন্য পড়লে হবে। আচ্ছা এখানে তো আসেন, টু এর পর মানে যত রকমের টু আছে, শুধু ওই যে ফ্রেজাল টু উইথ আ ভিউ টু লুক ফর টু সাবজেক্ট টু অবজেক্ট টু, ওই রকমের ফ্রেজাল টু ছাড়া সকল টু এর পর ভার্ব কোন ফর্ম হয়? বেস ফর্ম বসে। টু এর পর ভার্ব কোন ফর্ম বসে? বেস ফর্ম। তাহলে বলেন এখানে গো নাকি গোজ? এখানে গো নাকি গোজ? এখানে দেখেন টু আছে, টু এর পর ভার্ব কোন ফর্ম হয়? বেস ফর্মের জন্য গো হলো অ্যান্সার। এইবার যারা ভালো স্টুডেন্ট আছেন তাদের কাছে একটা প্রশ্ন, বলেন বা কেউ জানেন কিনা ডু ভার্ব আসলে কেন ব্যবহার করা হয়? এটা কি দরকার, কেউ কি জানেন? ডু ভার্ব আসলে কেন ব্যবহার করা হয় বা এটা কি কি দরকার? এটার কোনো প্রয়োজনীয়তা কি আছে আপনাদের? বলবেন ডু ভার্বের কোনো প্রয়োজনীয়তা কি আছে? খাতা একটু লিখে নেন যে ডু ভার্ব ব্যবহার করা হয় হয় নেগেটিভ না হয় ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ডু ভার্ব ব্যবহার করা হয় হয় নেগেটিভ না হয় ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ যখন একটা বাক্যে সরাসরি অক্সিলারি ভার্ব থাকে না তখন আপনি ডু ভার্ব নিয়ে আসেন। এখন নিব না, আমি বলে দিছি। এখন আর কথা বলার সুযোগ নেই, কথা বলে পড়ানো যাবে না, কারণ আমি এখনো কন্ডিশনাল পড়াবো, আরো একটা কাজ বাকি আছে।
ঠিক আছে। আর টেন্স আর কন্ডিশনাল টেন্স আর রাইট ফর্ম অফ ভার্ব মোটামুটি সেম পড়াশোনা, ঠিক আছে। এই জন্য আমি পরবর্তী ক্লাসে আগে টেন্স পড়াবো, টেন্সের পর টেন্সের বাকি নিয়মগুলো লেখাই দিলে আপনার টোটাল প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে আসেন, দেখেন এই যে ডু ডাজ ডিড, এই ডু ভার্ব এর পর সবসময় ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। কি মনে রাখবেন? ডু ভার্ব এর পর সর্বদা ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম ব্যবহার করা হয়। মিতু, এটা লেখার দরকার নেই, এটা আপনি জানলেই হলো, ঠিক আছে। এটা কাগজ কলমে লিখে কি করবেন? আগে একবার বলছি লিখে লিখুন না লিখতে হবে। দেখেন এই যে বললাম ডাজ হি নো অবলিক নোজ মি, বলেন এখানে কি নো হবে নাকি নোজ হবে? একটু বলেন তো সবাই। ডাজ লিখলাম, ডাজ হি, সে কি আমাকে চিনে? প্রশ্ন করছি, এটা ইন্টারগেটিভ বানাইছি। এখন এই যে বাক্যটি আছে এখানে কি নো নিবেন নাকি নোজ নিবেন? সাবজেক্টটা কিন্তু আমি হি রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাখছি। কেন নোজ হয় না? কেন নোজ হয় না? কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে আপনি আগেই কিন্তু একটা ইএস বসাই ফেলছেন। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে আপনি আগে ইএস বসাই ফেলছেন, এই জন্য। আর ডু ভার্বের পর ভার্ব কোন ফর্ম হয়? বেস ফর্ম, ঠিক আছে। হি ডিড নট, এখানে নো নিউ নাকি নোজ, কি হবে অ্যান্সার? লাস্টটা কি হবে? এখানে কিন্তু ডিড আছে, যেহেতু পাস্ট টেন্স আপনি আগেই ডিড বসায় বুঝাই দিয়েছেন যে দিস ইজ পাস্ট টেন্স। আর ডু ভার্বের পর কি লাগবে? শুধু বেস ফর্ম লাগবে। শুধু কি লাগবে? বেস ফর্ম লাগবে। শুধু কি লাগবে? বেস ফর্ম লাগবে। আমি কি এতটুকু যে বুঝিয়েছি আপনারা সবাই কি এই জায়গাটাও ক্লিয়ার? যদি এতটুকু বুঝাতে পারি, আমরা আরো একটা নিয়ম পড়াবো, ঠিক আছে। বাকি জিনিস লিখে নেস অর্থ যেই মাত্র। সবার কি লেখা হয়েছে? শুনেন, এই অংশটুকু, এই যে অংশটুকু আছে না, এই অংশটুকু, এই অংশটুকু বেস্ট অ্যান্সার না। এই অংশটুকু আমাদের দেশে এবং ইন্ডিয়ান রাইটাররা বানাইছে। কিন্তু যখনই অ্যাজ সুন অ্যাজ পাবেন, যখনই অ্যাজ সুন অ্যাজ পাবেন, আগে পরে দুটি অংশ পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যখন কোন একটা বাক্যে অ্যাজ সুন অ্যাজ পাবেন, ধরে নিবেন যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তার আগে পরে পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট। কিন্তু কখনো কখনো আমাদের ভারতীয় মহাদেশের রাইটারদের মতে আগেরটা যদি ফিউচার ইনডিফিনিট হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। এটা 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 লেস ইম্পর্টেন্ট, বেস্ট অ্যান্সার উপরেরটা। এবার বলে দিচ্ছি ভাইয়া, অ্যাজ সুন অ্যাজ অর্থ যেই মাত্র, এই ক্ষেত্রে আগে পরে সেম টাইম, আগে পরে পাস্ট ইনডিফিনিট, আগে পরে পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে কখনো কখনো আগের অংশ ফিউচার ইনডিফিনিট হলে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। একটা এক্সাম্পল লিখলাম, আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করবো, অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য নিউজ, যে মাত্র আমি সংবাদটি পাবো। এখানে আছে অ্যাজ সুন অ্যাজ। দেখেন এটা ফিউচার ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। দুইটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাড়াতাড়ি। বলেন তো কি হবে অ্যান্সার? এটা এই বাক্যটি কি হবে অ্যান্সার?
আমি বুঝতে পারি যে আপনি যে ইন্টারভিউ লাইফে আছে এখানে ওকে, দেখেন এই যে অ্যাজ সুন অ্যাজ পাইছেন, আগের অংশ কি আছে? পাস্ট ইনডিফিনিট আছে না? তো আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট আছে, এটা তো পাস্ট ইনডিফিনিট হবে নাকি? এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট? এই তিনটা পাস্ট ইনডিফিনিট না। ক্লিয়ার? প্রক্রিয়া রহমান ভারতবর্ষ প্রক্রিয়া কথা লিখে দিয়েছে হুম। আমরা সবাই এবং ওকে এখানে কি অ্যাজ সুন অ্যাজ পাইছেন? এটা কি পাস্ট ইনডিফিনিট না? তার মানে এটাও পাস্ট ইনডিফিনিট লাগবে। এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। যদি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখবে রাইট ফ্রম ভার্ব ফুল ডান, রাইট ফ্রম ভার্ব ফুল ডান। ঠিক আছে? আমরা এখন কন্ডিশনাল পড়াতে চাই। একটু দ্রুত করবেন, কারণ আমাদের এখন যে সময় আছে ওটা ভালো করে পড়তে হবে। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ মৌসুমী আমার কি বলবে? কথা বললে কিন্তু আমার টাইম নষ্ট হয়। ঠিক আছে, আপনারা আমার অনেকগুলো, হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি ওই যে এই যে 11টা রুলস দিছেন, হুম, এর মধ্যে থেকে কি পরীক্ষা আমরা পাবো? ইনশাল্লাহ আশা করা যায়। ঠিক আছে, আমরা টেন্সের বাকিগুলো পড়ানোর পর আপনার আর কিছুই লাগবে না। আমার স্যার, আমার টেন্স আমার মনে আছে, আমি বুঝতে পারছি আমার টেন্স পড়া লাগবে না, কিন্তু তাই? আপনি যে 11টা রুলস দিছেন এর থেকে আসলে হবে, মানে এর থেকে আসবে, আমি এটা জানতে চাচ্ছি, হ্যাঁ সিউরিটিটা জানতে ইনশাল্লাহ চাচ্ছিলাম আমাকে। এর মধ্যে থেকে আসবো। ঠিক আছে, আমি বলি আমার স্ট্রাকচার মানে টেন্সের আমি স্ট্রাকচার বলি আমার মুখস্থ, এগুলো আমার যার পড়া লাগবে না। বাসায় যে বই বা শিট আছে আপনি ওখান থেকে প্র্যাকটিস করবেন। যদি আপনি কোনোটা হ্যাঁ, যদি মনে হচ্ছে আপনি পারেন না, সেটা আপনি আমার জন্য রেখে দিবেন। আমি আগামী ক্লাসের শুরুতেই জিজ্ঞেস করবো যে আপনাদের আজকের ক্লাসের কার কি কি সমস্যা আছে। প্রথম 15 মিনিট আমি সমস্যায় সলভ করবো। ঠিক আছে, সবাই কন্ডিশনাল লিখে হেডিং দেন। একটু দ্রুত লিখলে খুব ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ। আরে ভাই, টেন্স কি আপনার মানে 15 মিনিটে পড়ানোর জিনিস বা 1 ঘন্টা পড়ানোর জিনিস? আপনাদের কিছু কিছু ছেলে মেয়ে, ঠিক আছে, এখনো হয়তো বা পড়াশোনা শেষ করছেন, বাট আপনার খুবই ম্যাচিউর ছেলে মেয়ের মতো কথা বলেন। একটু আগে একবার ক্লাস 30 মিনিট আমার শেষ, আমার বলছে এখন বলছে টেন্স পড়ান। আপনার যেহেতু টেন্সের এতই পড়ানোর দরকার, আপনি তো আমার ক্লাসে শুরুতে বলুন যে স্যার আমি টেন্স আর পড়বো না। আর এটা আমি এমন মানুষ, যদি একজনও যদি নেয় এর পক্ষে যদি বলে, আমি তাকে মানে তাকেই সাপোর্ট করবো। ঠিক আছে, আমি কি এখানে কি আমার কি পরিবার আছে যে আমাকে কফি খাওয়াবে মিয়া? এটুকু পড়বে লেখা শেষ কিনা? এখন যে জিনিস পড়াবো এগুলো বই পুস্তকে নাই, শুধু সোজা হয়ে বসেন, আর কিছু লাগবে না। সবাই একটু সোজা হয়ে বসেন, লেখা শেষ কিনা একটু সোজা হয়ে বসেন। শুনেন, আল্লাহর মতো যেটা পড়াবো আপনি এই জীবনে আর কোনো ভুল করবেন না। ঠিক আছে, একটু জাস্ট সোজা হয়ে বসেন আর ব্যাপারটা বুঝে নেন এখান থেকে। এটা আপনার হক কিন্তু, কারণ আপনাকে পড়াইলে আমি টাকাটা পাবো। এটা কয় নাম্বার রুলস না, এটা কন্ডিশনাল পড়াচ্ছি, কন্ডিশনাল। আরে আল্লাহ, কিছু কিছু এটা আমরা আমাদের কোন একটা টপিকসে চলে আসছি, তন্নি সূত্রাধর। আচ্ছা একটু বলি, সবার কি লেখা হয়েছে এতটুকু? আচ্ছা লিখেন, লিখে আপনার সময় দিচ্ছি।
সবাই একটু লেখাটা শেষ করেন। লেখা কি শেষ হয়েছে? আমি কত স্পিডে লিখি আপনারা তো বা জানেন না, ঠিক আছে? কারণ আমি ধরেন অর্ধেক পড়ায় চলে গেলাম, পরে আপনি তো কি মানে ধরেন মানে পরে তো আপনারা ঝামেলায় পড়বেন। আমি কি পড়ানো শুরু করব? পারতাম তো যে আমার গল্প করতাম। ধরেন আমার গল্প যদি করি আপনার কোনো লাভ হবে, আপনি একটু ভালো লাগবে, একটু ফিলিংস পাবেন, কিন্তু আলটিমেটলি আপনার হকটা নষ্ট হবে, ঠিক আছে? এই জমিনে কিন্তু মাটিতে মানে পিট দেওয়া লাগবে, মৃত্যু কিন্তু অনিবার্য। হক বড় খারাপ জিনিস। এখানে আসেন ভাইয়া, কন্ডিশনাল হলো 4 প্রকার। কন্ডিশনাল কত প্রকার? 4 প্রকার। প্রথম যে কন্ডিশনালটা সেটা নাম হলো জিরো কন্ডিশনাল। প্রথমটার নাম কি? কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। এটা একটা বিশেষ কন্ডিশনাল, এটা শুধুমাত্র 5টি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই 5টি ক্ষেত্র কি? চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাগতকরণ এবং কি বৈজ্ঞানিক সত্য বোঝাতে। মানে জিরো কন্ডিশনালটা একটা বিশেষ কন্ডিশনাল, এটা শুধুমাত্র 5টি ক্ষেত্রে ব্যবহার করা হয়। সবার কাছে একটা প্রশ্ন, যদি চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য এবং ভৌগোলিক সত্য বোঝানো হয়, টেন্সের দিক থেকে ওই বাক্যটা কোন টেন্স হয় বলেন তো? প্রেজেন্ট ইনফিনিট টেন্স না? এই জিনিস যদি কখনো কোনো বাক্যে যদি আপনি ব্যবহার যদি করতে যদি চান, ওই জিনিসটার টেন্সের দিক থেকে কি হিসেবে কোন টেন্সে ব্যবহার করতে হবে? প্রেজেন্ট ইনফিনিট টেন্সে তো নাকি? এই যে খেলা শেষ, ঠিক আছে? আসুন তাহলে, এই কারণে জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো ইফ যুক্ত বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট, তার পরবর্তী অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ যুক্ত বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট, তার পরবর্তী অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট। সেটা কেমনে? দুটি অংশ মানে যেহেতু নামই জিরো, জিরো মানে কিন্তু আগে যা পরেও তা লেভেল হওয়া লাগবে। এই জন্য আগেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? ধন্যবাদ। এবার আসলে এখানে বলছে ইফ ওয়াটার বয়েলস, বলছে যদি আপনি পানি তাপ দেন বা পানিকে সিদ্ধ করেন। আচ্ছা বলেন, যদি আপনাকে যদি আপনারা পানিতে তাপ দেন বা পানিকে সিদ্ধ করেন, পানি কি গরম হবে না? এটা কি হাসা কথা নাকি মিছা কথা? এটা বৈজ্ঞানিক সত্য না? এটা চিরন্তন সত্য না? আর চিরন্তন সত্যটা কোন টেন্স হয় বলেন? চিরন্তন সত্যটা কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব শেষে এস বেস আছে, অর্থাৎ আগেও প্রেজেন্ট টেন্স, পরেও প্রেজেন্ট ইনডিফিনিট, দুটি প্রেজেন্ট ইনডিফিনিট। আবার চিরন্তন সত্য বুঝিয়েছে বা বৈজ্ঞানিক সত্য বুঝিয়েছে। আমি কি আমার মেসেজটা ক্লিয়ার করতে পেরেছি? আরো 3টে এক্সাম্পল দিচ্ছি খুব দ্রুত, ঠিক আছে? আসেন বলেন কি হবে অ্যান্সার এটা? এই যে টেন্স যে পারেন না আপনারা, এটা জানি। হ্যাঁ, আমি এখানে আরো 3টে বোঝাবো, দেখেন। বলছে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, বলছে আপনি যদি সূর্যের আলোতে অনেকক্ষণ ধরে থাকেন। এখানে যারা সুন্দর ছেলে মেয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি যদি অনেকক্ষণ রোদের ভিতর থাকেন আপনার চামড়া কালো হয়ে যাবে না? এটা বৈজ্ঞানিক সত্য না? এটা হাসা কথা না? এটা চিরন্তন সত্য কথা না? তো চিরন্তন সত্য মানে কোন কন্ডিশনাল? জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে কি? আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, এটাই তো হাসা কথা। এবার এখানে আসেন, তার মানে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে। আচ্ছা বলেন, ইউর স্কিন মানে কয়টা ত্বক? আমাদের শরীরে স্কিন কয়টা আছে? একটা স্কিন না? ইউর স্কিন মানে কয়টা ত্বক? একটা ত্বক। ত্বক মানে একটা, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্ব শেষে কি হয়? এসবিএস হয় না? এখানে কি এসবিএস আছে? এখানে কি আছে? এখানে কি আছে? একজন বলেন বুঝি নাই, আছেন কেউ? একজন বলেন বুঝি নাই। আরো 2টা এক্সাম্পল করাচ্ছি, ঠিক আছে? খুব দ্রুত বলেন এটা কি হবে অ্যান্সার? আচ্ছা বলেন, শীতকালে কেমন লাগে আপনার কাছে? গরম লাগে? শীতকালে কেমন লাগে? তো শীতকালে গরম লাগে, গরম লাগলে কি হবে? বলছে ইফ উইন্টার, ইফ ইট ইজ উইন্টার, যদি এখন শীতকাল হয়, শীতকালে ঠান্ডা লাগবে, এটা হাসা কথা না? শীতকালে কি লাগবে? ঠান্ডা লাগবে, এটা হাসা কথা। তার মানে দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হওয়া লাগবে। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? আর একটা প্রশ্ন সলভ করাবো এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ, এটাই সর্বশেষ প্রশ্ন। 3টা সলভ করে তার দরকার নাই, আমি এমনি একটা করছি 4টা। আমি পড়ানোর পর যার বাসায় যা আছে সবকিছু নিয়ে পড়বেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই।
আসেন, বলতে নিচ্ছেন কোনটা জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশন মানে কি লাগবে? আগে পরে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়া লাগবে। শর্ত কি আগে পরে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়া লাগবে? আচ্ছা বলেন, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? এইবার আসলে এখানে ইফ ইউ হিট আইস, যদি আপনি বরফে তাপ দেন বরফ কি হবে? গলবে। এটা হাসা কথা না? বরফে তাপ দিলে বরফ গলবে, এটা তো হাসা কথা। হাসা কথা মানেই তো কি জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশন মানে কি দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা বলেন, আজকের পর জিরো কন্ডিশন কি পারবেন ইনশাল্লাহ? এখনকার পর পারা কি যাবে ইনশাল্লাহ? আমি কিন্তু দুইটা এখানে দাঁড়িয়েছি, ঠিক আছে, কোনো ব্রেক ছিল না, টানাই ক্লাসে আছি। কিন্তু আপনারা যেহেতু প্রথম দিন, এখন ছেলে মেয়ে এগুলো ভাববে যে কি কেমন। সবাই তারা ফার্স্ট কন্ডিশনাল লিখে। লিখে নেন। সবার কি লেখা শেষ? আসেন তাহলে ভাইয়া দেখেন, আমার ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো এই যে ইফ যুক্ত যে বাক্যটি। ইফ যুক্ত বাক্যটি যে কোনো প্রেজেন্ট টেন্স হলে, ইফ যুক্ত বাক্যটি কি যে কোনো প্রেজেন্ট টেন্স হলে তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। এক্ষেত্রে আমি বলি কন্ডিশনালের পার্ট হলো দুটি। একটা হলো ইফ যুক্ত অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। প্রশ্নটা কিভাবে হয়? হয় এই অংশটুকু প্রশ্নে দিবে, এটা অ্যান্সার করতে হবে, অথবা এটা প্রশ্নে দিবে, আমাদেরকে এটা অ্যান্সার করতে হবে। প্রশ্নকর্তা দুই ভাবে অ্যান্সারটা প্রশ্নটা দিতে পারে। আমি আবার বলছি, আমার ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো ইফ যুক্ত বাক্যটা যে কোনো প্রেজেন্ট টেন্স হলো তাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, এবং তার পরবর্তী অংশ হলো সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। শেল উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে পাঁচটা এক্সাম্পল করবো, আসেন। ইফ ইউ কাম, দেখেন ইফ ইউ কাম এই বাক্যটা টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট মানে ফার্স্ট কন্ডিশনাল। তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। যদি এখানে বোঝাতে পারি, আমরা একটু প্র্যাকটিসে আসি। বলেন তো কি হতে পারে এটা? চিন্তা ভাবনা করেন।
ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন, ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন। দেখেন এই বাক্যটা টেন্সের দিক থেকে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি কোন একটা বাক্য ইট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে সাবজেক্টটা আছে, কি লাগবে? শেল উইল ক্যান। এখানে কি শেল উইল ক্যান আছে? এখানে আছে, এখানে আছে। পারা কি যাবে এখন? হ্যাঁ, আপনি MP3 বুক পড়েন, এটা এটা ভিজায় ভিজায় খান, কোনো সমস্যা নাই। ভিভো আপনার তাহলে হয়তো বাকি মানে একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, সবাই এটা করেন। পৃথিবীর সকল বই ভালো, তবে মাদার কিছু বুক আছে। পিসি দাসের বইটা, ক্যামব্রিজের বইগুলো, হার্ভার্ডের বইগুলো, রেন মার্টিনের বইগুলো, রেমন মার্ফির বইগুলো, এইগুলোতে একটা বাংলা বই না, ঠিক আছে? কিন্তু এখন আমি যদি আপনার এসব বইয়ের কথা যদি বলি আপনার মাথা কিন্তু গরম হবে। তো বাংলাদেশি বইয়ের ভিতরে অনেক বই ভালো আছে, আপনারা সেটা নিজেরা পড়ে নিবেন, সমস্যা নেই। আসেন, ইফ ইউ মেক ডিলে, দেখেন এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স মানে কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। তার পরবর্তী অংশ হবে কি? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে সাবজেক্টটা দেওয়া আছে, কি লাগবে? শেল উইল ক্যান। আছে আছে আছে। দীপুরানী, দীপুরানী আপনি বুঝতে পারছেন? দীপুরানী, হ্যাঁ এই বাক্যটা করেন সবাই, এই বাক্যটা সবাই করেন। এখানে সবাই একটা নোট লিখবেন, ফার্স্ট কন্ডিশনাল নিচে একটা নোট লেখাবো, সবাইকে লিখেন, সবাই একটা নোট লিখেন। নোট হলো কন্ডিশনাল এর ক্ষেত্রে উইল সর্বদা বেস্ট অ্যান্সার, একটু লেখেন। কন্ডিশনাল এর ক্ষেত্রে উইল সর্বদা বেস্ট অ্যান্সার। কন্ডিশনাল এর ক্ষেত্রে উইল সর্বদা বেস্ট অ্যান্সার। বুঝছে? আচ্ছা আসেন, দেখেন এই বাক্যটা ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স আছে, তার মানে তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শেরিল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে সাবজেক্ট আছে, শেরিল লাগবে। এখানে শেরিল আছে, এখানে শেরিল আছে, এখানে নাই, এখানে নাই, যেটা কেটে দিলাম। কিন্তু ভাইয়া কন্ডিশনাল এর ক্ষেত্রে শেল বেস্ট অ্যান্সার না, উইল হলো বেস্ট অ্যান্সার। উইল বাচক শব্দগুলো কন্ডিশনাল এর ক্ষেত্রে কি বেস্ট অ্যান্সার হয়ে থাকে। আমি কি বোঝাতে পেরেছি? যদি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা একটা কোশ্চেন একটু ঘুরে দিই, ঠিক আছে? এতক্ষণ সবগুলি যুক্তরা ছিল, ফলাফল বের করছেন। এইবার ইফ যুক্তরা বের করবেন ফলাফলটা দেখে, দ্রুত করেন। দেখেন, আই উইল ইমেইল সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম থাকে কোথায়? যদি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা যে কোনো প্রেজেন্ট টেন্স হয় তখনই তারা কি? তাহলে আসেন, এটা লাগবে ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স। এটা কি প্রেজেন্ট টেন্স? এটা কি প্রেজেন্ট টেন্স? এটা প্রেজেন্ট টেন্স? একটু দেখাই, একটু দেখাই। এটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? এটা প্রেজেন্ট টেন্স না, এটাও প্রেজেন্ট টেন্স না। এখন দেখেন ভাইয়া, এই যে বাক্যটি আছে, এই বাক্যের কোথাও কিন্তু কি নাই? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো কিন্তু ইন্ডিকেটর নাই। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর কোনগুলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর হলো ভাইয়া, যদি কোনো একটা বাক্যে রিসেন্টলি, ইমিডিয়েটলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, বাইট, অলরেডি, ইয়েট, এগুলো থাকে, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই বাক্যে এমন কোনো ইন্ডিকেটর নাই, সো এটা হবে না। অ্যান্সার হলো এ। লিখছে স্যার এগুলো কঠিন গুলো করান, আমি প্রেজেন্ট মানে ফার্স্ট কন্ডিশনাল করাচ্ছি। আরে মেয়ে, আপনার যদি হিম্মত থাকে আপনি যে কোনো কোশ্চেন বের করেন এখনই, ঠিক আছে? বইতে থাকলে বের করেন, কিন্তু কথা কার সামনে বলেন এটা বলার আগে একটু ভেবে নিবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সবাই লিখেন ভাই, ফার্স্ট কন্ডিশনাল ফুলটা লিখেন, সবাই ফার্স্ট কন্ডিশনাল ফুলটা লিখেন। ঠিক আছে, বলতে দিস তুই না একটা 11:40 শেষ হয়ে
Right. সেকেন্ড কন্ডিশনাল একটু লিখে নেন। কনভার্ট হচ্ছে। আচ্ছা, একজন লিখছে স্যার ইংলিশ টিচারদের রাগ একটু বেশি হয়ে থাকে আমি জানি, ইংলিশ টিচারদের রাগ না, ঠিক আছে? আপনারা এখন পর্যন্ত একজনও ভাবেন না যে আমরা 90 জন, স্যার একজন। আমি এবং এটাও বলছি যে আমি দুপুর 2টায় এখানে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে? তা আপনারা তো আমাকে অ্যাক্সেসটা দেন না। যদি কথা যদি বলতাম, আমি আমার গল্প করতাম, তখন ভালো লাগতো, তখন শুনতে খুব ভালো লাগতো, কিন্তু আমার পড়ানো হইতো না, হক মেরে দিতাম। এই টাকা তো আপনার না, আপনার বাপ মার টাকা, ঠিক আছে? আপনি যখন টাকা ইনকাম করবেন, এক কাপ চা খেতে মন চাইবো না অপ্রয়োজনে। আসলে এখানে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো ইফ যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট হবে। ইফ যুক্ত বাক্যটি কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ যদি ইফ যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট হয় তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তার পরবর্তী অংশ হবে কি? সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, উড কুড শুড মাইট প্লাস ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। আমি আবার বলছি ভাইয়া, যদি ইফ যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট হয় তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ইফ ইউ কেম, দেখেন এই বাক্যটা টেন্সের দিক থেকে পাস্ট ইনডিফিনিট। তার মানে কোন একটা বাক্য যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হয় তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। এবার তার পরবর্তী অংশ হবে কি? সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। যদি এতটুকু বুঝাতে পারি, আমি 5টা এক্সাম্পল সলভ করাবো, সমস্যা নেই, এটা করেন। আপনাদের সাথে আছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একজন লিখছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে। হ্যাঁ, ধন্যবাদ। কিন্তু আমার রাগটা কেন ভালো লাগে না, ঠিক না? রাগের জন্য দায়ী আমি না, রাগের জন্য দায়ী হচ্ছেন আপনারা। কারণ যারা এই যে এই ফাংশন লাইফে যারা কাজ করে, আসলে ওদের মেজাজ খিটখিটে হয়ে যায়, কিছু করার নাই। হ্যাঁ, আসলে দেখেন এই যে বাক্যটা আছে, এই বাক্যটা টেন্সের দিক থেকে পাস্ট ইনডিফিনিট, খুব ভালো করে বুঝেন। আর আপনারা জানেন যে ই প্লাস পাস্ট ইনডিফিনিট যদি কোনো একটা বাক্য হয়, ওই বাক্যটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন। তাহলে তার পরবর্তী অংশ হবে কি? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, উড কুড মাইট প্লাস ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, ঠিক আছে? হ্যাঁ, একজন বলছে আমাকে অনেক ভয় পায়। ওকে, তার মানে আপনি এখানে ই প্লাস পাস্ট ইনডিফিনিট পাইছেন, পরটা কিন্তু কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে কি উড কুড আছে? নাই। এখানে কি উড কুড আছে? নাই। উড কুড আছে, উড কুড আছে, বেস ফর্ম আছে, বেস ফর্ম আছে। এটা একটা অতিরিক্ত ওয়ার্ড না? এটা কেটে দেন। আমি কি বুঝাতে পেরেছি? যদি এতটুকু বুঝাতে পারি, আরো 4টা এক্সাম্পল করবেন। এটা করেন সবাই, এটা করেন সবাই। একজন লিখছে এরকম সেন্টেন্স দেখলে মাথা ঘুরে যায়। মাথা কেন ঘুরবে?
Okay, ধন্যবাদ। দেখেন এই যে জায়গাটা আছে, এই জায়গাটা টেন্সের দিক থেকে হলো পাস্ট ইনডিফিনিট। খুব ভালো করে বুঝেন, এই জায়গাটা টেন্সের দিক থেকে পাস্ট ইনডিফিনিট। আর ইট প্লাস পাস্ট ইনডিফিনিট মানে কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্টটা দেওয়া আছে, কি লাগবে? উড কুড মাইট। উড কুড মাইট কিন্তু এখানে নাই, এখানে আছে, এখানে আছে, এখানে বেস ফর্ম আছে, এখানে বেস ফর্ম আছে। এটা একটা অতিরিক্ত ওয়ার্ড না? কেটে দেন। আশা করি পারবেন, ঠিক আছে। হ্যাঁ, আরো দুইটা করাই দিচ্ছি। হ্যাঁ, এটা করেন, এটা করেন। আপনার যদি ইচ্ছা যদি থাকে, আমি আপনাকে বললাম তো, আপনাকে দিয়ে আমি কাজ করাই ছাড়বো ইনশাল্লাহ। তা আপনি যদি নিজে বলেন স্যার আমি বুঝবো না, দেখি আপনি কিভাবে বুঝান, তাহলে তো পারবেন না। দেখেন এই যে বাক্যটা আছে, এটা টেন্সের দিক থেকে হলো পাস্ট ইনফিনিট। আর ইফ প্লাস পাস্ট ইনফিনিট মানে কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আপনার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এই সাবজেক্ট উড কুড মাইট দেখেন আছে, এখানে বেস ফর্ম আছে, এখানে বেস ফর্ম আছে, এখানে আছে, এখানে আছে। এটা অতিরিক্ত ওয়ার্ড, এটা অতিরিক্ত ওয়ার্ড, এটা অতিরিক্ত ওয়ার্ড, কেটে দিলাম। আপনি কেটে কেটে যখন করবেন, যে কোনো কোশ্চেন আপনি বের করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু ঘুরে একটা দিই, ঠিক আছে, ওই পাশটা একটু দিই। এই যে এটা করেন। একজন লিখছে আপনি মানবতার মহান শিক্ষক। মানবতা যদি দেখাইতাম যাই, তাহলে কিন্তু পড়াইতে পারবো না, ঠিক আছে। আমার কোনো মানবতা নাই, বাস্তবতা এটাই। আর আমিও চাই না যে আপনারা কেউ কি আমাকে মানবতার ফেরিওয়ালা বলেন, কারণ এর থেকে আর নিচু ভন্ডামি কোনো কিছু নাই। কারণ আমি এখানে টাকার বিনিময়ে পড়াই, ঠিক আছে। আপনার সাথে সম্পর্ক ভালো করতে গেলে আপনাকে আমি পড়াইতে পারবো না। এবার ইচ্ছা আপনার, হিসাব কিতাব কি করবেন সেটা আপনাদের খুশি, ঠিক আছে। মানবতার ফেরিওয়ালার নামে যা হচ্ছে, এই দেশে বড় রাখার সবচেয়ে বড় ধান্দা কি জানেন? এই যে মানবতার ফেরিওয়ালারা, ঠিক আছে, মানুষের কাছ থেকে চাঁদা তুলে তুলে কি পুরা বড় লোক হচ্ছে। এগুলো কোনোভাবে বলবেন না, আসেন। দেখেন এই যে বাক্যটি আছে, এক্ষেত্রে ফলাফল সাবজেক্ট প্লাস কুড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। সাবজেক্ট প্লাস কুড কুড মাইট প্লাস ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম দেওয়া আছে। এটা কোন কন্ডিশনালের? সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে। হ্যাঁ, এটা কোন কন্ডিশনালের? সেকেন্ড কন্ডিশনালের। তাহলে এই অংশটুকু কি লাগবে? ই প্লাস পাস্ট ইনফিনিট লাগবে। কি লাগবে? ই প্লাস পাস্ট ইনফিনিট না? যদি ই প্লাস পাস্ট ইনফিনিট লাগে, আচ্ছা বলেন এই দুইটা কি পাস্ট ইনফিনিট? এই দুইটা কিন্তু পাস্ট ইনফিনিট। সবার আগে এই দুইটা কেটে দিলাম। এখন বলেন কি হতে পারে অ্যান্সার, কে কে বলবেন? একটা কথা বলি, আচ্ছা বলেন, মানে আপনারা, মানে আপনাদের সাথে আজকে আমার প্রথম পরিচয়, মোস্ট অফ দি স্টুডেন্টস। হ্যাঁ, ধরেন আপনারা আমাকে দাওয়াত দিবেন, দাওয়াত কি আমি আমাকে দিব নাকি আপনারা আমাকে দাওয়াত দিবেন? দাওয়াত কি আপনি আপনার নিজেকে দিতে পারবেন নাকি আপনাকে অন্য মানুষ দাওয়াত দিবে? একটু বলেন, কমেন্টে জানান। বৃষ্টি লিখেছে স্যার ইংলিশ আমার কাছে একটু হার্ড লাগে, বাট আপনার ক্লাসে ভালো বুঝতে পারছি। দাওয়াত কিন্তু আপনাকে অন্য একজন দিবে। গ্রেপ্তার কি আপনি আপনাকে করবেন নাকি অন্য একজন করবে? থাপ্পড় কি আপনি আপনাকে দিবেন নাকি অন্য একজন দিবে? এগুলো কিন্তু প্যাসিভ, এগুলো কিন্তু কি প্যাসিভ। আর প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে কিন্তু অক্সিলারি ভার্ব প্লাস বি থ্রি। প্যাসিভ মানে কিন্তু অক্সিলারি ভার্ব প্লাস বি থ্রি। এই কারণে এটা নেওয়া যাচ্ছে না। আমি জানি পরীক্ষার হলে আপনারা সবাই এটা টাকা আসতেন, এই জন্য আমি আমার বুঝানোর টাকা বুঝাই দিলাম। আপনারা সবাই এই বাক্যটাকে ক্লিয়ার একটু বলেন। হ্যাঁ, প্রত্যেকেই 20 নং বাক্যটি ক্লিয়ার। আরে হামিদা, ধরেন আপনি, আপনাকে গ্রেপ্তার করবে এখন, আপনি কি নিজেকে নিজে গ্রেপ্তার করবেন নাকি পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে? আপনাকে দাওয়াত কি আপনি নিজে দিবেন নাকি অন্য একজন দিবে? ধরেন আপনি এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, মানে মাথা আপনার হেলমেট নাই, ঠিক আছে, তখন আপনার 100 টাকা জরিমানা করলো। আচ্ছা, জরিমানা কি আপনি নিজেকে নিজেরটা নিজে করছেন নাকি অন্য একজন জরিমানা করছে? জরিমানাটা কিন্তু অন্য একজন করছে। আর যখনই কাজটা অন্য একজন করে তখন বাক্যটা প্যাসিভ হয়। প্যাসিভ মানে অক্সিলারি ভার্ব প্লাস বি থ্রি। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি, সবাই তাহলে লিখেন ভাইয়া। লিখবেন নাকি? তাহলে একটু লিখেন। আমরা তাহলে সেকেন্ড কন্ডিশনাল শেষ করে দিতে চাই। লিখেন তো সেকেন্ড কন্ডিশনাল ফুল নাম, থার্ড কন্ডিশনাল পড়াবো।
এই অ্যাক্টিভ প্যাসিভের নিয়মটা মনে থাকবে না, আমরা বয়েজের ক্লাসে গেলে এটা শিখাবো, দায়িত্ব নিয়ে বলতেছি শিখাবো, ঠিক আছে? আসেন তাহলে আমাদের থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো ইফ যুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স। মানে থার্ড কন্ডিশনাল আসলে আপনি কিভাবে চিনবেন? আমাদের ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট হয় তাকে বলা হয় থার্ড কন্ডিশনাল, এবং তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিথিরি ফর্ম, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিথিরি ফর্ম। ঠিক আছে? ঠিক আছে, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিথিরি ফর্ম। একটু এখানে দেখেন, আসেন, বলছে ইফ ইউ হ্যাড কাম। দেখেন এই যে বাক্যটা আছে এটা টেন্সের দিক থেকে পাস্ট পারফেক্ট, আর ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে কি থার্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ হবে কি সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিথিরি ফর্ম, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিথিরি ফর্ম, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিথিরি ফর্ম। কয়েকটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি, করেন। ওকে, দেখেন ইফ দেয়ার হ্যাড বিন এ কনসার্ট টুডে, এই বাক্যটা টেন্সের দিক থেকে কিন্তু পাস্ট পারফেক্ট। আর ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তাহলে পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিথিরি ফর্ম। কুড আছে হ্যাভ নাই, কুড আছে হ্যাভ নাই, কুড আছে হ্যাভ নাই। পারা কি যাবে? ইনশাআল্লাহ পরেরটা আসে, আপনারা এখন নিজেরাই করবেন, ঠিক আছে? পড়াই দিচ্ছি, তারপর যার বাসায় যত বই আছে সকল বই খুঁজে খুঁজে বের করবেন। কিন্তু আপনাদের অনেকজন আছে এইভাবে ঝুঁকে থাকে, আমি কিন্তু এগুলোকে খুব মানে অপছন্দ করি। আপনি 5 মিনিট পড়েন, পড়ার মতো ভালো মতো পড়েন, তাহলে আপনি চলে যান। কিন্তু আপনি পড়ার নামে এখানে ইয়ে করবেন, এটা কিন্তু চলবে না। দেখেন ইফ ইউ হ্যাড ইনফর্ম মি, এই হ্যাড প্লাস ভিথিরি মানে ইফ প্লাস পাস্ট পারফেক্ট এটা আছে, তাহলে তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিথিরি ফর্ম। কুড আছে হ্যাভ নাই, কুড আছে হ্যাভ নাই, কুড নাই। আমি কি বুঝাতে পেরেছি? পরেরটা করেন, এটা করেন। আসেন, দেখেন এই বাক্যটাতে ফলাফল কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিথিরি ফর্ম দেওয়া আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? ইফ প্লাস পাস্ট পারফেক্ট বের করতে হবে। আমি আপনাদেরকে একটু আগেও শিখাইছি যে পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস ভিথিরি। দেখেন এখানে ভিথিরিটা আছে, কি লাগবে? শুধু হ্যাড। এখানে কোথাও কি হ্যাড আছে? হ্যাড কি কোথাও আছে? এটা করেন। এই যে আবারও আসছে প্যাসিভ, তখন একটা মেয়ে মনে হয় বলছে প্যাসিভটা বুঝে নাই, সেটা আবার বুঝেন।
আপনি কি নিজেকে নিজে অ্যারেস্ট করবেন 26 বিসিএস এর কোশ্চেন? দেখেন এই যে বাক্যটি আছে, এখানে হেড প্লাস বি3 আছে। হেড প্লাস বি3 মানে থার্ড কন্ডিশনাল। তাহলে আপনার কি লাগবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। কিন্তু অ্যারেস্ট, অ্যারেস্ট কিন্তু কেউ নিজেকে নিজে করতে পারে না, এটা একটা প্যাসিভ মোড। আপনারা জানেন যে পারফেক্ট টেন্সের প্যাসিভ কি করতে হয়? একটা বিন যোগ করতে হয়। সো অ্যান্সার হলো সি। কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে যোগ করতে হয় বিং, পারফেক্ট টেন্স হলো বিং। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, 27 বিসিএস। দেখেন এখানে কি আছে, এই উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম দিছে। তাহলে আপনার কি দরকার? হেড প্লাস বি3 দরকার, হেড প্লাস বি3 দরকার নাকি? এখানে কি হেড প্লাস বি3 আছে? এখানে কি হেড প্লাস বি3 আছে? এখানে কি হেড প্লাস বি3 আছে? সি হলো অ্যান্সার। আমি যদি পুরো প্রক্রিয়াটি বুঝাতে পারি, সবাই লিখবেন হ্যাঁ ফুল ক্লাস ফুল ডান, ফুল ক্লাস ফুল ডান। আপনাদের সবার কাছে কেমন লাগছে সবাই সবার নিজের অনুভূতি কমেন্টে ব্যক্ত করতে পারেন, ঠিক আছে? আমি কথা দিয়েছিলাম যে আপনাদের লাইফের আল্লাহ পাক যদি চায় একটা বেস্ট ক্লাস উপহার দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই সবাই সবার অনুভূতি ব্যক্ত করতে পারেন। এবং আমরা আজকে আপনার সাথে কথা বলবো না, কারণ আমি খুবই টায়ার্ড আর টাইমটাও শেষ, ঠিক আছে? চলে যেতে হচ্ছে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করার পর যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। আজকে আর তাহলে কোনো কথা বলছি না, ঠিক আছে? তাহলে শেষ করে দিতে চাই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। সবাই দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।